আল্লাহ স্যার, কেমন শুরু আছেন আপনারা করেন। সবাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, আছি ভালো। আমার একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল, যার কারণে একটু সময় লাগলো। আচ্ছা, আমরা শুরু করি। ধন্যবাদ এমএসসিটি কে আমাদের এরকম একটা ফ্রি ট্রেনিং সেশন আয়োজন করার জন্য। আজকে যে ট্রেনিং সেশনটা শুরু করতেছি সেটা হচ্ছে যে গার্মেন্টসে বহুল ব্যবহৃত, যদি আমরা এটা ব্যবহার করতে পারি, গার্মেন্টস ট্রেডটাকে আমরা অন্য একটা লেভেলে নিয়ে যেতে পারবো, বিশ্ব দরবারে আমরা আলাদাভাবে উপস্থাপন করতে পারবো। সেটা হচ্ছে কি, জিরো ডিফেক্ট মাইন্ডসেট। এটা হচ্ছে হলো জিরো ডিফেক্ট মাইন্ডসেট। এটা মূলত তৈরি করেছে হলো ক্রসবি। আমরা ক্রসবির নাম শুনেছি, যে ক্রসবি এটা মূল উদ্যোক্তা। ক্রসবি হচ্ছে আমাদের মূল উদ্যোক্তা। সেই ক্রসবির থিঙ্কিং থেকেই আমরা এইখানে জিরো ডিফেক্ট মাইন্ডসেটটা নিয়েছি। সেখান থেকেই আমরা স্লাইডটা শুরু করতেছি। জিরো ডিফেক্ট মাইন্ডসেট আসলে আমাদের মেইন আজকের প্রতিপাদ্য হচ্ছে জিরো ডিফেক্ট মাইন্ডসেট ট্রান্সফর্মিং গার্মেন্ট কিউএ ফ্রম ইনস্পেকশন টু প্রিভেনশন। মানে হচ্ছে আমরা গার্মেন্টসে কি করি, কোয়ালিটি টিম ইনস্পেকশন করি। কথা শোনা যায়? আওয়াজ দিলে ভালো হয়। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার। ক্লিয়ার স্যার। আমরা গার্মেন্টসে কি করি, কোয়ালিটি টিমের কাজ হচ্ছে খালি ডিফেক্ট ধরা। গার্মেন্টস ইনস্পেকশন করব আর ডিফেক্ট ধরবো, এটাই মূলত আমাদের কাজ। এর বাইরে আমরা কোনো কিছু নিজেকে চিন্তা করতে পারি না। কিন্তু এখন সময় এসেছে এটাকে পরিবর্তন করার। গার্মেন্টস কিউএ খালি ডিফেক্ট ধরবে না, তারা নিজেকে এমন ভাবে উপস্থাপন করবে যে ডিফেক্ট যেন তৈরি না হয়। এই যে মাইন্ডসেটটা, এটাকেই আমরা জিরো ডিফেক্ট মাইন্ডসেট বলি। যে আমরা ডিফেক্ট ধরবো না, আমরা এমন ভাবে মেকানিজম করব, এমন ভাবে আমরা মানে প্রি প্রোডাকশন অ্যাক্টিভিটিস, কাজ কারবার গুলো সাজাবো যেন আমাদের ডিফেক্টটাই তৈরি না হয়। তাহলে এই থিঙ্কিংটাই কিন্তু আমাদের পজিটিভ মাইন্ডসেট, যেখানে আমাদের জিরো ডিফেক্ট মানে জিরো মানে ডিফেক্ট হবে না, এই মাইন্ডসেট আর কি। আমাকে এনে ম্যাক্সিমাম লোকেই চেনেন, আমার নাম জহুরুল ইসলাম জিয়া। আমি এখন আছি হচ্ছে ফকির ফ্যাশনে। আমরা ফকির ফ্যাশনের ভিতরে তিনটা গ্রুপ আছে, একটা গ্রুপে হেড অফ কিউ হিসেবে আছি। আর আমার যদি কেরিয়ার বলি, 20 ইয়ার্স প্লাস। আর আমার যদি সার্টিফিকেশন বলি, পড়াশোনায় এমবিএ কমপ্লিট করেছি। আর প্রফেশনালি লিন সিক্স সিগমা ব্ল্যাক বেল্ট, পাশাপাশি টিপিএম, আইএসও, কিউএমএস, ওএসএনএস, বিভিন্ন সার্টিফিকেশন আছে। এই বেশিরভাগ লোকই আমাকে চেনে, শুধুমাত্র যারা না চেনে তাদের জন্য এটা দিলাম। আজকে ট্রেনিং এ আমরা কি শিখবো, মেইন যে প্রতিপাদ্য বিষয় অবজেক্টিভটা আছে সেটা হচ্ছে আমরা জিরো ডিফেক্ট ফিলোসফি এবং ফ্রেমওয়ার্ক জানবো, এটা আসলে কি। আমরা রিভিল দ্য হিডেন কস্ট অফ পোর কোয়ালিটি। আমাদের যে কোয়ালিটি খারাপ হলে এটার ভিতরে যে কস্ট আছে, হিডেন কস্ট, এটাকে আমরা সামনে আনবো। আমরা কি যে স্ট্র্যাটেজি আছে, প্রোঅ্যাক্টিভ প্রিভেনশন স্ট্র্যাটেজি, এটাকে আমরা শেয়ার করব। আমরা কিছু রুট কজ অ্যানালাইসিসের টুলস, বেসিক টুলসটা একটু আলোচনা করব। আর মেইন ফোকাসটা দেবো আমরা হলো ফস্টারের ডিফেক্ট ফ্রি কালচার অ্যাক্রস টিম। টিমের ভিতরে কিভাবে ডিফেক্ট ফ্রি করা যায়, এটি নিয়ে আমরা বেশি আলোচনা করব। আমরা আজকে আসি, এখানে যে ছবিটা দেখতেছেন এটা হচ্ছে ক্রসবি, মিস্টার ক্রসবি। উনি জন্মগ্রহণ করে 1926 সালে এবং মৃত্যুবরণ করে 2001 সালে। এনার পুরো নাম হচ্ছে ফিলিপ বি ক্রসবি। ইনি মূলত হচ্ছে জিরো ডিফেক্ট মাইন্ডসেট বলি, আর জিরো ডিফেক্ট ফিলোসফি বলি, এবং জিরো ডিফেক্টের সংজ্ঞা যে টোটাল, উনি হচ্ছে এটার ফাদার। 1990 সালে উনি যখন মার্টিন ম্যারিটাতে কাজ করে, তখন এই সিস্টেমটা উনি ইমপ্লিমেন্ট করে। আমরা ডিরেক্ট ক্রসবির মেইন কনসেপ্টে যাই। কি কনসেপ্ট যেটারে বলি, উনি কি কনসেপ্টে কি বলেছে একটু দেখি। ওনার কথা হচ্ছে যে কোয়ালিটি, কোয়ালিটি ইকুয়াল হচ্ছে কনফর্মনেস টু রিকোয়ারমেন্ট। গুণগত মান মানে নির্ধারিত শর্ত পূরণ। মানে আমি যে কলম কিনবো, কলমের মূল শর্ত কি, কলম দিয়ে লিখবো। যদি কলম লেখে তাহলে কলমের কোয়ালিটি ঠিক আছে, আর যদি কলম না লেখে তাহলে কিন্তু কোয়ালিটির মানে কোয়ালিটি, কলমের কোয়ালিটি নেই।
এই ক্রসবির মূল থিঙ্কিং হচ্ছে যে কোয়ালিটি সমান কনফার্মেন্স টু রিকোয়ারমেন্ট, গুণগত মানের যে নির্ধারিত শর্ত এটা পূরণ করতে হবে। দ্বিতীয় ওনার কনসেপ্ট আছে জিরো ডিফেক্ট ডাজ নট জিরো মিস্টেক অলওয়েজ। মানে এটা হচ্ছে আমরা জিরো ডিফেক্ট মানে যদি চিন্তা করি, অনেকেই মনে করতে পারে জিরো ডিফেক্ট মানে হচ্ছে যে আমি কখনোই ভুল করবো না। ব্যাপারটা কিন্তু এরকম না, যে জিরো ডিফেক্ট মানে জিরো ভুল, এরকম না। এটা হচ্ছে ক্রসবির কনসেপ্ট। 3 নম্বর কনসেপ্ট হলো DIRFT, ডু ইট রাইট দ্য ফার্স্ট টাইম। আমরা কি করি, মাল খারাপ হলে রিসেট করি, ঠিক না? রিসেট করার পর তো ঠিকই মাল পাস হয়, তাহলে প্রথমবারে পাস হয় না কেন? কারণ হচ্ছে প্রথমবার আমরা DIRFT পুরোপুরি ভাবে পালন করি না। ক্রসবির মূল থিঙ্কিং হচ্ছে, 3 নম্বর থিঙ্কিং হচ্ছে ডু ইট রাইট দ্য ফার্স্ট টাইম। যে কাজটা করবেন সে কাজটা প্রথমবারই ঠিকভাবে করুন। 4 নম্বর উনি যেটা দিয়েছে সেটা হচ্ছে প্রিভেনশন ওভার ইনস্পেকশন। ক্রসবির থিঙ্কিং হচ্ছে যে আমি ইনস্পেকশন করে ত্রুটি ধরার চেয়ে ত্রুটি যদি রক্ষা করতে পারি তাহলে তার ইনস্পেকশন করার দরকার হয় না। এটাই কিন্তু জিরো ডিফেক্ট মাইন্ডসেটের মূল ভিত্তি, যে প্রিভেনশন ওভার দ্য ইনস্পেকশন। আমরা আউটপুটে 2 জন করে কোয়ালিটি দিছি, দিয়ে আমরা করছি যে অপারেটর 30 জন আছে লাইনে, 30 জন অপারেটর যা ভুল বানাবে 2 জন কোয়ালিটি চেক করে করে এই ভুলগুলো ধরবে। একটা লাইনে 30 জন অপারেটর 30টা প্রসেস করবে, আর আউটপুটে 2 জন কোয়ালিটি এই ভুলগুলো বেছে বেছে বের করবে। এটা রং থিওরি। ক্রসবি বলছে না, এটা হবে না। তুমি 2টা কোয়ালিটি দিয়ে আউটপুটে চেক করার চেয়ে তুমি একটা কোয়ালিটি লাইন এমন ভাবে সেট করো, ক্রিটিক্যাল প্রসেস প্লাগিং করো, মেইল প্রসেস গুলো, যে অপারেটর কাজ যেটা করবে তাকে ভালোভাবে বুঝাই দাও, যেখান থেকে ডিফেক্ট তৈরি হচ্ছে সেইখানে তুমি কাজ করো, করে এই যে ডিফেক্ট হচ্ছে এটা ত্রুটি ধরার চেয়ে ত্রুটিটাকে প্রিভেনশন করো। কথা বোঝা যাচ্ছে? জি স্যার, হ্যালো, বোঝা যাচ্ছে স্যার। যদি কোনো পয়েন্ট ক্লিয়ার না হন অবশ্যই নক করবেন, আমি ওইটা ফার্দার বলার চেষ্টা করবো। মানে ক্রসবির মূল থিঙ্কিং 4 নম্বর থিঙ্কিং হচ্ছে যে ডিফেক্ট তৈরি করবো না, ডিফেক্ট তৈরি করার আগেই ওই জায়গাটা এমন ভাবে কাজ করবো যেন ডিফেক্ট তৈরি না হয়। 4 নম্বর যে থিঙ্কিংটা হচ্ছে 5 নম্বর থিঙ্কিং, সেটা হচ্ছে মাইন্ড সেট ওভার ব্লেম। আমরা কি করি, সমস্যা পাইলে অপারেটর খারাপ করছে, আয়রনম্যান ভালো আয়রন করে নাই, ও অমুক সুপারভাইজার ছেড়ে দিয়েছে, এই জায়গায় সুইং কোয়ালিটি সব ডিফেক্ট পাস করে দিয়েছে, ফিনিশিং এর গেট ম্যান কি করলো দেখলো না কেন, সব গুডস কেন প্যাকের ভিতরে ঢুকলো, এই যে ব্লেমিং। ক্রসবির থিঙ্কিং জিরো ডিফেক্ট মাইন্ডসেটের যে থিঙ্ক, এটা হচ্ছে ব্লেমিং করা যাবে না, কাজে ফোকাস দিতে হবে, কোনো ব্লেমিং করা যাবে না, কাজটারে ফোকাস দাও, দোষারোপ করা যাবে না। ক্লিয়ার? আমরা কি এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়েছি? জি স্যার, ক্লিয়ার। এটার ভিতরে যদি কোনো গ্যাপ থাকে বা কোনো পয়েন্ট বোঝার বাকি থাকে বলেন। মানে কোয়ালিটি হচ্ছে নির্ধারিত শর্ত পূরণ যদি করে তাহলে সেটাতেই কোয়ালিটি আছে। মানে কি, কেউ কেউ মডেল হিসেবে সেরা শার্ট পরে না সেরা প্যান্ট পরে, 2 হাঁটুতে ফাড়া থাকে, ওটা কিন্তু ওই যে পুং পাং পোলাপানের কিন্তু তাদের যে শর্ত ছিল সেটা পূরণ করছে, যার কারণে ওর কাছে কোয়ালিটি। বাট যদি মুরব্বী মানুষকে এই সেরা প্যান্টটা দেন তাহলে কি সে পরবে? পরবে না। তার কাছে কিন্তু এই কোয়ালিটি পূরণ হয়নি, যার কারণে কোয়ালিটি মিট করে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে হলো জিরো ডিফেক্ট মানে সবসময় ভুলহীন নয়। জিরো ডিফেক্ট মানে হচ্ছে জিরো ডিফেক্ট আমি করবো, এই যে মাইন্ডসেট এটাই কিন্তু মূল ভিত্তি। আমার যে পজিটিভ মাইন্ডসেট, আমি জিরো ডিফেক্ট বানাবো, আমার ডিফেক্ট হবে না, এটাই হলো মূল ভিত্তি। ভুল হবে না এরকম না। 3 নম্বরে হচ্ছে আরেকবার বলে যাচ্ছি, ডু ইট রাইট দ্য ফার্স্ট টাইম। মানে আমরা যে কাজটা করবো প্রথমবারই এটা ভালোভাবে করবো, করার পরে ভুল করবো আবার রিচেক করবো, এটা না। 4 নম্বরটা হচ্ছে প্রিভেনশন ওভার দ্য ইনস্পেকশন। ত্রুটি ধরার চেয়ে ত্রুটি রোধ করার কাজটাই আমরা বেশি করি। মেইন ফোকাসটা হচ্ছে মাইন্ড সেট ওভার ব্লেম, আমরা দোষারোপ মাইন্ডসেট থেকে বের হয়ে আসবো। ক্রসবির কথা বললাম আমরা, ক্রসবির মূল 14টা পয়েন্ট আছে: ম্যানেজমেন্ট কমিটমেন্ট, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট টিম, কোয়ালিটি মেজারমেন্ট, কস্ট অফ কোয়ালিটি ইভ্যালুয়েশন, কোয়ালিটি অ্যাওয়ারনেস, কারেক্টিভ অ্যাকশন, জিরো ডিফেক্ট প্রোগ্রাম। এই যে 7 নম্বর যে প্রোগ্রামটা আছে জিরো ডিফেক্ট প্রোগ্রাম,
supervisor training, zero defect day, goal setting, error cause removal, recognition, quality council, do it over again. এই যে ক্রসবিট 14টা পয়েন্ট, এটার ভিতর থেকে আমি যে পয়েন্টটা নিয়েছি জিরো ডিফেক্ট মাইন্ডসেটটা নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা যারা আমার সাথে লিঙ্কডিনে এবং ফেসবুকে আছেন তারা জানেন যে আমি দুটো বই লিখতেছি। দুটো বইয়ের কিছু কিছু চ্যাপ্টার আমি মাঝে মধ্যে শেয়ার করি। আপনারা কানেকশনে থেকে আপনারা দেখতে পারবেন। এখান থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এটা আমাদের মূল আলোচনার বিষয় না। ক্রসবির এই 14টা পয়েন্ট থেকে আমি একটা পয়েন্ট নিয়েছি জিরো ডিফেক্ট। আমরা ক্রসবির 4 অ্যাবসোলিউট অফ কোয়ালিটি ম্যানেজমেন্টের কয়েকটা পয়েন্ট আমরা জাস্ট একটু আলোচনা করি। বাংলাতেও লিখে দিয়েছি, আমরা দেখতে পারতেছেন। কোয়ালিটি মিনস কনফরমেন্স টু রিকোয়ারমেন্ট, যেটা আমি আগেও বলেছি। কোয়ালিটি কামস ফ্রম প্রিভেনশন, নট ইনস্ট্রাকশন। কোয়ালিটি কোথেকে আসবে? কোয়ালিটি আসবে হচ্ছে যেখানে কাজ করবো সেখান থেকেই কোয়ালিটি আসবে। অপারেটর হাত থেকে, নিডল পয়েন্ট থেকে, আমাদের প্রিন্ট থেকে, এমব্রয়ডারি থেকে, ফেব্রিক থেকে, ইয়ার্ন থেকে, সেখান থেকে কোয়ালিটি আসবে। ফিনিশিং থেকে কোয়ালিটি আসবে না। একের পরে কোনো কোয়ালিটির কোনো পার্ট নেই, পার্ট সব আগে। তারপর দ্য স্ট্যান্ডার্ড ইজ জিরো ডিফেক্ট, নট অ্যাকসেপ্টেবল ডিফেক্ট। মানে ব্যাপারটা হচ্ছে যে এই জিরো ডিফেক্ট মানে জিরো ডিফেক্ট নেবো না, মানে ডিফেক্ট থাকবে না, জিরো ডিফেক্ট, এটা না। কিন্তু এটা কিন্তু একটা মাইন্ডসেট, এটা একটা ফিলোসফি। কোয়ালিটি ইজ মেজার্ড বাই দ্য প্রাইস অফ নন কনফর্মিং। গুণগত মানের পরিমাপ হয় হলো ত্রুটির খরচ দিয়ে। এই ত্রুটির খরচটা হচ্ছে কিন্তু আমরা কস্ট অফ কোয়ালিটি বলি। আমরা একটু জিরো ডিফেক্ট মাইন্ডসেটের মেইন সংজ্ঞায় যাই। কেউ কি বলতে পারবেন জিরো ডিফেক্ট আসলে কি? এনিবডি একটু বলেন শুনি। কেউ কি এর আগে শুনছেন ভাষাটা? জিরো ডিফেক্ট মাইন্ডসেট, জিরো ডিফেক্ট। হ্যালো, একটু কথা বললে সুবিধা হয়। হ্যাঁ স্যার। বলছি কেউ কি বলতে পারবেন জিরো ডিফেক্ট মাইন্ডসেট বা জিরো ডিফেক্টটা কি? স্যার আপনি তো গ্রিন প্রেজেন্টেশনে সুন্দর করে দিয়ে দিয়েছেন স্যার। প্রোঅ্যাক্টিভ, নট রিঅ্যাক্টিভ। ঠিক আছে? প্রসেস ফোকাস, নট ব্লেম ফোকাস। কালচার অফ ওনারশিপ অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। মানে এইগুলো যদি আপনার মেনে চলি 100% জিরো ডিফেক্ট চলে আসবে স্যার। না না, আমি ওটা বুঝতে পারতেছি না। আমি বুঝতে চাচ্ছি যে জিরো ডিফেক্ট আমরা বাংলাতে কি বুঝি? গার্মেন্টস চাকরি দেন এমনিতে কি বুঝি? মানে জিরো ভুলের একটা লোক, মানে ওর কোনো ভুল থাকবে না, এরকম আমরা চিন্তা করি কি? এই তো স্যার আপনার আমাদের সাউন্ডটা একটু ক্লিয়ার আসছে না। অন্যদের কথার সাউন্ড যতটা জোরে আসতেছে আপনারটা এতটা জোরে আসতেছে না স্যার, একটু অসুবিধা হচ্ছে। একটু আপনার স্পিকার যদি একটু দেখতেন খেয়াল করে, মাইক্রোফোন অথবা। অন্যরা কি শুনতে পাচ্ছেন ক্লিয়ার আমার কথা? একটু সাউন্ড দিতেন। স্যার স্যার ক্লিয়ার শুনতে শুনতে পাচ্ছি, পাচ্ছি। শুনতে পাচ্ছি, লাউড বাট স্যারের লাউড সাউন্ডটা একটু কম কম হচ্ছে। আসে, আওয়াজটা একটু স্লো মোশনে আসে। অন্যদের আওয়াজটা যেরকম জোরে আসতেছে লাউডলি, কিন্তু স্যারেরটা একটু মানে স্লো মোশনে হতে আসে। পারে। খুব আমারটা ইয়ারবাডস তীক্ষ্ণ তো, ভাবে শুনতে হচ্ছে আর কি। ইয়ারবাডস একটু কথাগুলো কম বেশি আসতে পারে। আমার ইয়ারফোনটায় প্রবলেম দেয়, আমি ইয়ারবাডসটা নিচ্ছি। কেন বলতেছি যে আপনারা কেউ কি এই জিরো ডিফেক্টটা কি বাংলাতে বলতে পারবেন? আসলে জিরো ডিফেক্ট মাইন্ডসেট বা জিরো ডিফেক্টটা কি? কে কে এটা নিয়ে কাজ করতেছেন? জিরো জিরো ডিফেক্টের কাজটা হলো স্যার, সর্বোপরি কথা হলো মাইন্ড সেট করা লাগবে, যাতে করে আমরা যেখান থেকে তৈরি করব সেখান থেকে আমাদের ডিফেক্টই তৈরি হবে না। মাইন্ডসেটটা এইভাবে তৈরি করতে হবে। গুড। এনিবডি? অন্য কেউ? আমরা যদি আলোচনার মাধ্যমে ব্যাপারটা নিয়ে কথা বলি তাহলে ইন্টারেক্টিভ হবে, জিনিসটা আমাদের মাথায় ঢুকবে। অন্য কেউ? আর কেউ বলতে চান? ঠিক আছে, আমরা আগাতে থাকি। হোয়াট ইজ জিরো ডিফেক্ট মাইন্ডসেট? জিরো ডিফেক্ট মাইন্ডসেট is a quality first approach that drives doing the right the first time. মানে হচ্ছে যে আমি কাজটা করব, প্রথমেই করব, ভুল করার পরে আবার রিওয়ার্ক করব, এটা না। প্রথমেই কাজটাকে আমি ভালোভাবে করব। ফোকাসিং অন দ্য ডিফেক্ট
prevention, personal accountability, and process discipline to achieve excellence at every stage. A proactive approach to prevent defect rather than fix them. মানে কি, প্রবলেম হয়েছে, আমি প্রবলেমটারে সমাধান করেছি, এটার সে প্রবলেম যেন না হয়, যেখান থেকে প্রবলেম তৈরি হয়, যেখান থেকে সমস্যার সৃষ্টি হয়, ওইখানে কাজ করাটাই হচ্ছে জিরো ডিফেক্টের মেইন থিং, জিরো ডিফেক্ট মাইন্ডসেট। ক্লিয়ার? এখানে আমরা যাচ্ছি ডুইং ইট দ্য রাইট দ্য ফার্স্ট টাইম, প্রোঅ্যাক্টিভ, এখানে রিঅ্যাক্টিভ হবে না, আমরা কাজ আগেই করব। গার্মেন্টসের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে কি হবে, আমরা রিস্ক অ্যানালাইসিস করব, যে এইখানে আমার এই প্রোডাক্টে কি ধরনের প্রবলেম হতে পারে, কি হতে পারে, আমার প্রিন্টারে ওয়াশ করার পর উঠে যেতে পারে, তাইলে কি করব, আমি প্রিন্টটা যেন উঠে না যায় সেই কেমিক্যাল ব্যবহার করে কাজটা করব, যেন ওয়াশ করার পর 5 টাইম ওয়াশ করার পরে প্রিন্ট উঠে না যায়। তাহলে আমি প্রোঅ্যাক্টিভ কাজ করব। আমি কি করব, আমার এখানে পকেট জয়েন আনইভেন হতে পারে, রিপ জয়েন আনইভেন হতে পারে, তাইলে আমি কি করব, পকেট জয়েনটা করব হচ্ছে অটোমেশনে। অটোমেশনে যদি পকেট জয়েন করি, অটোমেশন বুঝি আমরা সবাই, অটোমেশন বুঝি, অটোমেটেড যে মেশিনগুলো আছে, অটোমেটেড মেশিনগুলোতে যদি আমি পকেট জয়েন করি তাহলে পকেট বাঁক হওয়ার সম্ভাবনা 99% কমে আসে। তাহলে এই যে প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ, রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ না, কিন্তু প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ, আমার পকেট বাঁকা হবে না, পকেট পজিশন ঠিক থাকবে, অথবা লোগো অ্যাটাচিং ঠিক থাকবে, এই থিঙ্কিংটাই কিন্তু জিরো ডিফেক্ট মাইন্ডসেট। এখানে কি বলছে, প্রসেস ফোকাস, আমরা প্রসেসে ফোকাস করব, আমরা নট ব্লেম ফোকাস। আমরা কাজ ভুল হওয়ার পরে কব যে ওই সুপারভাইজার করে নাই, অমুকে কাজ খারাপ করেছি, এইটা আমরা করবো না, আমরা প্রসেসকে ফোকাস দেব। সবচেয়ে মেইন যে জিনিসটা করব সেটা হচ্ছে কালচার অফ অনারশিপ অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। প্রত্যেকটা কাজ আমার নিজের, আমি নিজেরই, এই কাজটাই আমার, এটার দায়বদ্ধতাও আমার, এটার দায়িত্বও আমার, ভালোর দায়িত্বও আমার, খারাপের দায়িত্বটাও আমার। এই যে অনারশিপ যদি আমরা প্রত্যেকটা অপারেটর, প্রত্যেকটা হেল্পার, প্রত্যেকটা কোয়ালিটি, এভরি স্টেজ, এভরি ম্যান নিতে পারি, তাইলেই আমাদের জিরো ডিফেক্ট মাইন্ডসেটটা এস্টাবলিশ হবে, আমাদের কোম্পানি বেনিফিটেড হবে, আমাদের দেশ বেনিফিটেড হবে, ওভারঅল আমরা বিশ্ব বাজারে নিজেদেরকে অন্যভাবে পরিচিত লাভ করতে পারবো। এবার আসি আমরা জিরো ডিফেক্টের 3 পিলার ফ্রেমওয়ার্ক। ডিটেক্ট আর্লি মানে কি হচ্ছে, জিরো ডিফেক্টের মাইন্ডসেট হচ্ছে যে ডিফেক্ট যে ধরবো কমপ্লিট গার্মেন্টস করার পরে ইনস্পেকশন করে প্রিফাইনাল করে দেখলাম যে আমার গুডস ফেল, এটা না, আর্লি ধরতে হবে। কখন ধরতে হবে, ডিফেক্ট শুরু হওয়ার আগেই ধরতে হবে। ট্রায়াল যখন দেবো, সাইজ সেট যখন আমি করব, আমি যখন পিপি স্যাম্পল তৈরি করব, আমি যখন ট্রায়াল গুডস তৈরি করব, তখনই আমার প্রবলেম ধরতে হবে। এটাকে পিলার ফ্রেমওয়ার্ক বলতেছে ডিটেক্ট আর্লি। তারপর দ্বিতীয় নাম্বার, যদি ডিটেক্ট আর্লি করতেই পারি, আমি সমস্যা ধরতেই পারি, এটাকে কি করবে, সলভ সিস্টেমেটিক্যালি। একটা সিস্টেম দেখায় বললাম না যে পকেট আমার বাঁকা হচ্ছে, এটাকে অটোমেশনে নিয়ে গেলাম, লোগো জয়েন্টটা ঠিক হচ্ছে না, এটাকে অটো অ্যাটাচ করলাম, আমরা কি হচ্ছে আয়রন ম্যান ভালোভাবে আয়রন করতেছে না, ওটাকে স্কেচ আঁকিয়ে দিলাম, ঠিক আছে, নেক্সট জয়েন্ট ভালো হচ্ছে না, এটাকে ফোল্ডারে অ্যাটাচ করে দিলাম। এই যে সমস্যা সমাধানের যে টেকনিক, এটাকে বলা হচ্ছে সলভ সিস্টেমেটিক্যালি। তুমি একটা প্রবলেম আমরা সলভ করব, এটা সিস্টেমেটিক্যালি সলভ করব, যেন তেন ভাবে গোজা মিল দিয়ে আমরা সলভ করবো না। বস নিয়ে আসছে, বসের কাছে প্রবলেম নিয়ে আসছে, স্যার এটা প্রবলেম ব্রোকেন স্টিচ, এই যা বেটা যা, ও আরে বলে যে ঠিক হয়ে যাবে, এরকম না। কি করতে হবে, ব্রোকেন স্টিচ কোথা থেকে আসতেছে, আমার কি হেল্পার সুতা কাটতে কেটে ফেলতেছে, নাকি টেনশন টাইট হওয়ার কারণে ছিঁড়ে গেছে, নাকি আমার সুতা খারাপ, ওই যে রুটে যে প্রবলেম, ওইটা সিস্টেমেটিক্যালি সলভ করাই হচ্ছে মেইন পিলার অফ ফ্রেমওয়ার্ক অফ জিরো ডিফেক্ট মাইন্ডসেট। 3 নাম্বার যেটা পিলারটা এবং ফ্রেমওয়ার্কটা আছে সেটা হলো সাস্টেইন এক্সিলেন্স। আমরা 5S জানি না, সিরো সিটন সিসো সিগেট সু সিটসুকে,
মানে হলো লাস্টেরটা হলো যাই করি না কেন আমাদেরকে সাস্টেইন করতে হবে। এই যে সমস্যা প্রবলেম আগেই ধরলাম, সমাধানটাও সিস্টেমেটিক্যালি করলাম, এখন সাস্টেইনটাকে করতে হবে এক্সিলেন্ট, সর্বোচ্চ ভালোভাবে এটাকে সাস্টেইন করতে হবে। ক্লিয়ার? আমরা এই চ্যাপ্টারে কোনো পয়েন্ট কি কারোর বোঝা বাকি আছে? ক্লিয়ার হ্যালো, না ক্লিয়ার ক্লিয়ার। একজন বললো ক্লিয়ার না, কোন পয়েন্ট ক্লিয়ার না বলবেন? হ্যালো, আপনারা একটু আওয়াজ দিয়েন, কথা বলেন, তাহলে জিনিসটা ইন্টারেক্টিভ হবে। স্যার ডিফেক্ট আর্লিটা একটু রিপিট করুন স্যার। আচ্ছা আচ্ছা, গুড, থ্যাংক ইউ। না বুঝলে বলবেন। ডিটেক্ট, ডিটেক্ট মানে হচ্ছে ধরা, ডিফেক্ট না কিন্তু ডিটেক্ট, ডিফেক্ট ডিটেক্ট। আমি ত্রুটি ধরবো, আর্লি মানে সকালবেলা, সকালবেলা মানে সকাল সকাল মানে আগে ধরবো। কখন ধরবো? যত দ্রুত সম্ভব তখন ধরবো। প্রবলেম হয়ে যাওয়ার সাথে সাথে ধরবো, প্রবলেম হওয়ার আগে ধরবো, প্রবলেম হওয়ার 3 দিন পরে 5,000 10,000 হওয়ার পরে ধরবো, এরকম না। এটাকে বলা হচ্ছে ডিটেক্ট আর্লি, প্রবলেম হওয়ার সাথে সাথেই ধরবো। ক্লিয়ার? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। তাহলে আমরা নেক্সট প্রসেসে গেলাম। জি। এইখানে দ্য কস্ট অফ পোর কোয়ালিটি, আমরা কস্ট অফ পোর কোয়ালিটি কেন আলোচনায় আনবো? কারণটা হচ্ছে আমি যে জিরো ডিফেক্ট মাইন্ডসেটে যাব, এটা কেন যাব? আমার ডিফেক্ট হইলে কি সমস্যা, ঠিক না? এই যে ডিফেক্ট হইলে কি সমস্যা, এটা যদি আমরা জানতে পারি, তাইলে না আমরা জিরো ডিফেক্ট মাইন্ডসেটের দিকে আগাবো। আমরা একটু দেখি আসলে জিরো ডিফেক্ট মানে যদি পালন না করি তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে, কোয়ালিটিতে কি ধরনের প্রবলেম হতে পারে। আমাদের পোর কোয়ালিটি হবে, মানে খারাপ কোয়ালিটি হবে। আর খারাপ কোয়ালিটি যদি হয়, তাহলে খারাপ কোয়ালিটি তৈরি করার জন্য কিছু খরচ আছে না কোম্পানির? সেই খরচটার কি আমরা সিওপি কি বুঝি? সিওপি কি হচ্ছে কস্ট অফ পোর কোয়ালিটি। এটার ডেফিনেশনটা আমরা একটু বলি। The cost of poor quality refer to the total financial impact incurred by an organization due to defects, inefficiency, and non-conformity in its process, product or service. বাংলায় যদি বলি, আমাদের যদি প্রসেস, প্রোডাক্ট, সার্ভিস এটার ভিতরে যদি ডিফেক্ট হয়, এই ডিফেক্টের একটা ফিনান্সিয়াল কস্ট আছে রিওয়ার্ক করার জন্য। সেই কস্টটাই হচ্ছে আমাদের কস্ট অফ পোর কোয়ালিটি। এখানে আমরা কিছু ক্ষতিকর দিক আলোচনা করব, যে পোর কোয়ালিটি হলে কি কি সমস্যা হয়, রিওয়ার্ক করতে হয় এবং ম্যান পাওয়ার ওয়েস্ট হয়। আমার একটা গুডস যদি তৈরি করতে 40 জন লোক লাগে, 40 জন লোক মিলে 1 ঘন্টায় 100 পিস গুডস তৈরি করলাম, ওই 100 পিস গুডস যদি ডিফেক্ট হয়, ওটা রেকটিফাই করার জন্য 40 জন লোকের 2 ঘন্টা লাগে। পয়েন্টটা ক্লিয়ার কিনা আপনারা? অত ক্রিটিক্যাল না, ইজি ভাবে বলি। জি স্যার, জি স্যার। আমি বডি এম এর কথা বলি। একটা টি শার্টের বডি এম করতে যদি 1 মিনিট লাগে, সে ওই বডি এমটা অল্টার হলে ফুল রেকটিফাই করতে 2 মিনিট লাগে। কেন বলেন তো দেখি? একজন বলেন দেখি, কেন 2 মিনিট লাগবে? রেকটিফাই করতে হবে, সময় ওইটা লাগবে। খুলতে হবে, খুইলে আবার 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 করতে হবে। সময় লাগবে তো, খোলার জন্য তো স্যার রিওয়ার্কের সময় বেশি হবে, টাইম ওয়েস্টেজ হবে। বেশি লাগবে। গুড গুড। প্রথমে হইতেছে যে প্রবলেমটা খুলতে হবে, পুরো বডি এম খুলতে হবে, খোলার পরে পানি মারতে হবে, পয়সা দিয়ে ডলতে হবে, আয়রন করে ভ্যানিশ করতে হবে নিডল মাল। ক্লিয়ার? তারপরে আবার সেলাই করতে হবে, তাইলে ডাবলেরও কিন্তু বেশি লাগে। এই যে ডাবলের বেশি লাগে, এদেরকেই বলে কস্ট। এই যে হিডেন কস্ট না, এটাই কোয়ালিটি কস্ট, রিওয়ার্ক এন্ড ওয়েস্ট ম্যান পাওয়ার। তাহলে নিচে গেলে কি হয়? শিপমেন্ট ডিলে হয় এন্ড কস্ট এয়ারফেয়ার। অনেক সময় আমাদের মাল এয়ার হয়ে যায়, সরি, এক কথায় লেবার কস্টিং বেশি হবে, গুড, লেবার কস্টিং ওটি টাইম বেশি বাড়বে।
ওডি টাইম বেশি বাড়বে। দ্বিতীয় নাম্বার শিপমেন্ট ডিলে হবে, হয় না? শিপমেন্ট ডিলে পোর হ্যাঁ হয়। কোয়ালিটিও ভালো হবে না। হ্যাঁ, শিপমেন্ট ডিলে হবে, আবার মাঝে মধ্যে এয়ার শিপমেন্টও করতে হয়। জি তারপরে কি হবে? বায়ার আমাদের সাথে আমাদের উপরে খারাপ ধারণা পোষণ করবে, বারবার প্লান্টিও দিতে পারে। হ্যাঁ, বায়ার ডিসস্যাটিসফ্যাকশন এন্ড লস বিজনেস। মাঝে মধ্যে কি হয়, মাঝে মধ্যে বায়ার চলে যায়, অনেক সময় বাইরে দেখেন চলে যায়। চলে যায় না বায়ার? কেন চলে যায় জানেন? এই কোয়ালিটি খারাপ হওয়ার কারণে কিন্তু বায়ার চলে যায়। তারপরে দেখেন লং টার্ম ড্যামেজ টু ব্র্যান্ড রেপুটেশন, কোম্পানির কিন্তু বিজনেস ক্ষতিগ্রস্ত হয় তখন। কিন্তু ভালো ব্র্যান্ডের কোম্পানি কিন্তু এই বায়ার কিন্তু কোম্পানিতে আসতে চায় না, বলে যে ওরা এই একটা বায়ার করতে পারেনি, বায়ার বন্ধ করে দিছে, ওর ওখানে কাজ দেওয়া যাবে না। তাহলে এই যে পোর কোয়ালিটির আমরা মেইন যে ইম্প্যাক্টটা দেখলাম, রিওয়ার্ক অ্যান্ড ওয়েস্টেজ ম্যান পাওয়ার, শিপমেন্ট ডিলে, কস্টলি এয়ার ফ্রেট, বায়ার ডিসস্যাটিসফ্যাকশন অ্যান্ড লস্ট বিজনেস, লং টার্ম ড্যামেজ ব্র্যান্ড রেপুটেশন। Quality failure are not just technical, they are financial, relational and reputational. ক্লিয়ার তো? আমাদের পোস্ট কোয়ালিটি মানে পোর কোয়ালিটি হলে কি ধরনের ক্ষতি হতে পারে? বড় ধরনের। এটাতে কারোর কোনো কোশ্চেন আছে? এক কথায় বায়ার স্যাটিসফ্যাকশন না হলে আমাদের বায়ার চলে যাবে, বিজনেসের ক্ষতি হবে, অল ওভার আমাদের বাংলাদেশের ক্ষতি হবে। গুড, থ্যাংক ইউ। ডিলে শিপমেন্ট হলে বায়ার অনেক সময় ডিসকাউন্টও চেয়ে বসতে পারে। ডিসকাউন্ট, হ্যাঁ। এই আমরা কিছু কিছু বায়ারের কাজ করি, মানে যদি আমাদের RFI ডেট থাকে 1 তারিখ, একদিন ডিলে হলে 3%, 2 দিন হলে 5%, দিন যাবে খালি পার্সেন্টেজ বাড়ে। যেমন একটা বায়ার আছে স্টেডি ভাইরাস, এনার শিপমেন্ট ডেট পার হলে উনি ডিসকাউন্ট চেয়ে বসে থাকে। অনেক বায়ারই এখন চায়, সিএন্ডও সেম চায় ওই। এরপরে নেক্সট আছে, আদার্স বায়ারও আছে সেম, একই ক্যাটাগরি। ঠিক আছে, আমরা আমরা ওরা এই কারণেই চায় যে ওরা একটা পণ্য যখন ওরা ইয়া করে তখন ওরা দেখা গেছে 1 মাস 2 মাস আগে ওরা ওই দেশে যে যে দেশে পণ্যটা ওরা বিক্রি করবে ওইখানে ওরা অ্যানাউন্স করে যে আমাদের অমুক টাইমে একটা মেলা হবে বা এরকম দামে আমরা গুডস বিক্রি করব। তো ও টাইম মতো যদি শিপমেন্ট না হয় তাহলে তো দেখা গেছে ওদের ওই টাইমটা যদি চলে যায় বা মেলার উৎসব যদি চলে যায় তাহলে ওরা ওই প্রোডাক্ট দিয়ে কি করবে? থ্যাংক ইউ স্যার, গুড এক্সাম্পল। মানে আমরা এই যে বায়ারদের তারপরেও বায়ারদের একটা টাইম আছে, একটা লিড টাইম আছে, মিনিমাম হলো 90 দিন। 90 দিন পার হলে ওরা ডিসকাউন্ট পাবে। আমরা যদি ইজিলি বলি, এই যে আমাদের এখন পূজা চলতেছে না, যারা হিন্দু আছে আর আমাদের মুসলমানদের সময় ঈদ আছে, জি জি। ঈদের জামা টেইলার্সের দোকানে বানাইতে দিছি, ওই বেটা গুলো যে ঈদের পরের দিন নিয়ে পাঞ্জাবি বানাইতে দিচ্ছেন, ঈদে পরে যাবেন, ওটা ঈদের পরের দিন দেবেন, কেমন হবে? ওই তাহলে তো বায়ারের হলো না। এই বায়ারের ক্ষেত্রেও তাদের যে লিড টাইমটাই সেম। তো ভ্যালু কিন্তু স্যার এক না। পাঞ্জাব ঈদের আগে নিয়ে কায়দা ওইটার ভ্যালু এরকম, আর ঈদের পরে দিলে ওইটার তো ভ্যালু থাকলো না। ভ্যালু থাকবে না, রাইট। এই হচ্ছে রিওয়ার্ক বা কোর কোয়ালিটি থাকলে আমাদের এই পয়েন্টগুলো প্রবলেমগুলো হয়। ঠিক আছে, তা আমরা আগাই। আমরা স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমি মনির স্যার এই জায়গাতে জয়েন করার কথা ছিল, স্যার অন্য একটা ট্রেনিং এ আছে, সেক্ষেত্রে স্যারের একটু জয়েন করতে দেরি হবে। স্যারের পক্ষে আমি একটা মেসেজ দেওয়ার জন্য একটু ইন্টারাপ্ট করলাম। অবশ্যই আমরা চ্যাট বক্সে একটা ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিয়েছি। আমরা এখন যে ট্রেনিংটা করছি এই ট্রেনিং এর ভিডিওটা ওই লিংক ওই চ্যাট বক্সে যে আপনারা সাবস্ক্রাইব যদি করেন ওই ইউটিউব চ্যানেলে আপনারা এই ভিডিওটি দেখতে পাবেন। এর এর পাশাপাশি MSCT থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ট্রেনিং করানো হয়, সেই ট্রেনিং গুলো আপনারা ওখান থেকে দেখতে পারবেন এবং ওখান থেকে নতুন কিছু জানতে পারবেন। তো আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর আপনারা কেউ এখান থেকে রেকর্ডিং করার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই, কারণ এই ট্রেনিংটা শেষ হলে MSCT এর পক্ষ থেকে আপনাদেরকে ওই জায়গাতে ট্রেনিং এর রেকর্ডিংটা শেয়ার করা হবে।
তো আপনারা ট্রেনিংটি উপভোগ করুন এবং চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা এই ট্রেনিং এর ভিডিও ওখানে পাবেন, এর পাশাপাশি অন্যান্য ভিডিও ওখানে আপলোড করা আছে। সবাইকে ধন্যবাদ এবং আমি পুনরায় ক্ষমা চেয়ে নিচ্ছি যে এর মাঝখানে একটু ইন্টারাপ্ট করার জন্য। এক্সকিউজ মি স্যার, প্লিজ ক্যারি অন। থ্যাংক ইউ জিল্লুর রহমান জাহিদ, মনির স্যারের পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট করার জন্য। আমরা আগাইতে থাকি। কস্ট অফ পোর কোয়ালিটি, এটা হচ্ছে একদম একটা সাইলেন্ট ভূমিকম্প গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। এটা বিস্তারিত আছে, আমি বিস্তারিত পয়েন্টগুলো বলবো না, এটা যখন স্ক্রিন শেয়ার করা হবে ইউটিউব চ্যানেলে আপনারা দেখে নিন। আমি মেইন যে থিঙ্কিং আমাদের জিরো ডিফেক্ট মাইন্ডসেটে আমি এই পয়েন্টে আগাবো। জিরো ডিফেক্ট ইজ এ নট এ টার্গেট, ইটস এ মাইন্ডসেট। মানে আমি যে কোনো কোম্পানিতে জিরো ডিফেক্ট তৈরি করার একটা প্ল্যান করব, যদি আমাদের কারেন্ট অর্গানাইজেশনের কথা বলি, আমাদের এখন জিরো ডিফেক্ট মাইন্ডসেটের কিছু অ্যাক্টিভিটিস তৈরি হচ্ছে। অ্যাক্টিভিটিসটা কেমন? আমাদের স্যাম্পল একটা ফ্লোর নেওয়া হয়েছে, সেই ফ্লোরটারে স্যাম্পল ফ্লোর নিয়ে আগে প্রথমে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে যে আমরা কিছু মাইন্ডসেটটা চেঞ্জ করবো। আগে আগে আমাদের টপ ম্যানেজমেন্টের মাইন্ডসেটটা চেঞ্জ করেছি। আমরা টপ ম্যানেজমেন্ট একসাথে বসেছি এবং চিন্তা করেছি এই জিরো ডিফেক্টারে আমরা মানে ভাস্ট আকারে সরিয়ে দেব। তখন টপ ম্যানেজমেন্ট আমরা এক হয়েছি যে না, এটা করা সম্ভব, করবো আমরা। তখন কি করেছি, একটা ফ্লোরটারে সিলেক্ট করেছি। সেই ফ্লোরে প্রথম কাজ হচ্ছে আমরা হাউস কিপিং ঠিক করবো, প্রত্যেকটা কাজ গুছিয়ে রাখবো এবং যার আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমার প্রসেস আমি করার পরে চেক করে দেবে। অপারেটর, প্রত্যেকটা অপারেটর তার প্রসেস করবে, করার পরে সে নিজে চেক করবে, নিজে চেক করার পরে যে সুতো নিজে কিনে দেবে। ক্লিয়ার? এই কালচারটারে শুরু হওয়ার পরে আমরা নতুন করে আরেকটা পয়েন্ট অ্যাড করেছি, সেটা হচ্ছে যে আমাদের এই জিরো ডিফেক্ট কালচার তৈরি করতে যে দেখা গেল আমাদের স্পটের পরিমাণটা বেশি। যে আমাদের যে ডিফেক্ট আছে তার চেয়ে বেশি হলে স্পট, ওয়েল অ্যান্ড ডার্টি। তখন ম্যানেজমেন্ট মিলে সিদ্ধান্ত একটা কি হয়েছে, সিদ্ধান্ত হচ্ছে যে আমাদের যে টিফিনে লোকজন যায়, টিফিন টাইমে সব লোকজন ফ্লোর থেকে যাওয়ার পরে যখন পুনরায় টিফিন খেয়ে ফ্লোরে ঢুকবে, ওইখানে কি করা আছে, বালতি রাখা আছে, অনেক বালতি। বালতির ভিতরে হ্যান্ড ওয়াশ আছে, সাবান আছে, তারা সুন্দর করে হ্যান্ড ওয়াশ করছে। হ্যান্ড ওয়াশ করার পরে সাদা কাপড় দিয়ে হাত, এই সাদা কাপড়ে তারা হাত মুছতেছে। আনবিলিভেবল। আপনারা জানবেন যে সাবান দিয়ে হাত ধোয়ার পরে, সাবান দিয়ে হাত ধোয়ার পরে তারা যখন সাদা কাপড়ে হাতটা মুছতেছে, ওই সাদা কাপড়টা পুরো হলুদ কালার হয়ে গেছে, পুরো হলুদ কালার হয়ে গেছে। তখন সবাই চিন্তা করছে আমি তো সাবান দিয়ে হাত দিলাম, এখন কাপড়টা হলুদ হয়ে গেল। এটা কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছে আমাদের কোম্পানি। তখন সবাই যে হাত মোছার পরে কাজ করার পরে এখন আমাদের স্পটের পরিমাণ এত কম। আপনি যারা আমাদের কোম্পানির এনে অনেকেই আছে তারা জানে যে আমাদের এই জিরো ডিফেক্ট মাইন্ডসেটটা অলরেডি মানে শুরু হয়েছে। এই মানে উদ্যোগটা আপনারা নিজেদের কোম্পানিতে নিতে পারেন। আপনাদের ওয়েল স্পট এবং ডার্টি স্পট 90% কমে যাবে, 90%, শুধুমাত্র হাত ধোয়ার কারণে। ঠিক আছে? এই যে আমরা জিরো ডিফেক্টের কথা বলি, এটা প্রথমত হলো আমার মাইন্ডসেট করতে হবে যে এটা আমি করতে চাই, তারপরে কাজটা আগাতে হবে। আমরা একটু যাই। জিরো ডিফেক্ট ইজ নট এ টার্গেট, ইটস এ মাইন্ডসেট। ইটস বিং উইথ অনারশিপ, thrives on prevention and blossom into trust. Let's stop counting defect. What a defect is, a counting বাদ দেন, ডিফেক্ট বন্ধ করেন, তৈরি করা থেকে বন্ধ করেন। Let's start gardening our work because every defect prevent is legacy protected. আমরা একটু জাস্ট কস্ট অফ কোয়ালিটির বেসিকটা জানাবো, কারণ এটা যদি আমরা ট্রেনিং করতে চাই একদিনের ট্রেনিং লাগবে শুধু কস্ট অফ পোর কোয়ালিটি। আমি খালি জাস্ট বেসিক বুঝতে চাই। কোয়ালিটি কস্ট আছে কি, কস্ট অফ কন্ট্রোল, কস্ট অফ ফেলিয়ার, প্রিভেনশন কস্ট আছে, অ্যাপ্রেজাল কস্ট আছে, কস্ট অফ ফেলিয়ার আছে, ইন্টারনাল ফেলিয়ার, এক্সটার্নাল ফেলিয়ার। আমি একটু
কস্ট অফ কোয়ালিটির একটু ডিটেলসটা একটু জাস্ট দেখাই, ডিটেলস আলোচনা করবো না। কস্ট অফ গুড কোয়ালিটির ক্ষেত্রে আছে প্রিভেনশন কস্ট, APQP, FMEA, FTA, process capability, variation reduction, lessons learned, education, training, problem cause prevention, appraisal cost আছে incoming inspection, in process inspection, final inspection, calibration, auditing, registration cost। আর কস্ট অফ পোর কোয়ালিটির ক্ষেত্রে হলো ইন্টারনাল ফেলিয়ার আছে হলো প্রসেস ডিলে, রিওর, স্ক্র্যাপ, রিটেস্ট, 8B RCA, ক্যাপা, ডাউন টাইম, লস্ট অফ ক্যাপাবিলিটি। আর এক্সটার্নাল ফেলিয়ারের ক্ষেত্রে আছে কাস্টমার রিটার্ন, ওয়ারেন্টি ফেলিয়ার, লস্ট অফ কাস্টমার সেলস, শর্ট অ্যান্ড রিপেয়ার, অ্যান্ড লয়ার অ্যান্ড কোয়ালিটি স্টোর। এইটা যদি আলোচনা করতে যাই অনেক সময় লাগবে। আমাদের যে মেইন ফোকাস সেদিকে আগাচ্ছি, যেহেতু টাইম বেশি না, মাত্র 2 ঘন্টা, এই জন্য আমরা একটু দ্রুত আগাই। আমরা বেসিক রুট কজে যাই। আমাদের যে প্রবলেম আছে এটার রুট কজ অ্যানালাইসিসের একদম বেসিক 5Y, ফিশবোন ডায়াগ্রাম আর প্যারেটো অ্যানালাইসিস। এই 3টা সিম্পল অ্যানালাইসিস করলে যে কোনো প্রবলেম আমাদের সলভ করা সম্ভব। এই জন্য এটাতে আমি আর বেশি যাচ্ছি না। কারো কোনো কোশ্চেন আছে কিনা এটার ভিতরে? হ্যালো, কস্ট অফ পোর কোয়ালিটি না স্যার, কোনো কোশ্চেন নেই, আপনি আগে যান। হ্যাঁ, কস্ট অফ পোর কোয়ালিটি বেশি আলোচনা করলাম না, কারণ ওটার এমন একটা চ্যাপ্টার, ওটা আলোচনা করলে আরো 3 দিন লাগবে ওই একটা মানে প্যাটার্নিং। এই জন্যই আমি মেইন ফোকাসটা আগাচ্ছি। আমাদের এই জিরো ডিফেক্ট মাইন্ডসেট যদি আমরা এস্টাবলিশ করতে যাই কোম্পানিতে, সেই ক্ষেত্রে কিছু ডিজিটাল টুলস ব্যবহার করতে হবে। ডিজিটাল টুলস, আমরা ডিজিটাল টুলস এর ক্ষেত্রে 1 নম্বর যেটা আছে এক্সেল ড্যাশবোর্ড ফর ডিফেক্ট এন্ড ডাটা ট্র্যাকিং, আমাদের কোম্পানিতে আছে। আর অন্য কোম্পানিতে কেমন আছে জানি না আমি। আমাদের কোম্পানিতে কি সিস্টেম আছে যে সাপোজ আমার একটা 50 লাইনের একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টে 3টে ইউনিট আছে এবং এক একটা ইউনিটে সাপোজ 10টা করে 20টা করে লাইন আছে। এইটা এই ড্যাশবোর্ডটা এমন ভাবে সাজানো যে আমাদের কোম্পানির যে কোনো স্যার যে কোনো রুম থেকে, সে দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে দেখতে পারবে কোন লাইনে, কোন স্টাইলের, কোন কালারের কত পিস ডিফেক্ট এখনো আনরিপেয়ারেবল, এখনো রিপেয়ার করা হয়নি, এখনো ডিসিশন পেন্ডিং আছে। এই যে ড্যাশবোর্ড, এই জিনিসটা আমাদের কোম্পানি এস্টাবলিশ। যদি আপনার কোম্পানিতে এস্টাবলিশ করতে পারেন তাহলে আপনার কি হবে, ডিসিশন নেওয়ার জন্য সহজ হবে। আছে কারোর কোম্পানিতে? আর আমাদের কোম্পানির বাইরে অন্য কেউ কোম্পানিতে আছে এরকম কোনো চার্ট, ড্যাশবোর্ড বা সিস্টেম যে আপনার কোম্পানির কোথায় কি আছে আপনি ডিজিটাল ভাবে জানতে আছে পারছেন? স্যার, আছে এক্স নাম বলবেন কি? ফর ডিফেক্ট আছে, এমএম গ্রুপ। কোম্পানির নাম বলবেন প্লিজ। এমএম গ্রুপ। এমএম গ্রুপ। কি আছে ড্যাশবোর্ড আপনাদের একটু বলবেন, অন্যদের শেয়ারের জন্য সুবিধা হবে। এটা আমাদের ড্যাশবোর্ড হচ্ছে একটা ইআরপি আছে সিস্টেম প্রোডাকশন, আর ডিফেক্ট কোন লাইনে কোন ডিফেক্ট হতেছে, কোন কয় পিস রিজেক্ট হতেছে, কয় পিস স্কিপ হতেছে, এগুলো সব বোর্ডে মনিটরিং করতেছে। এবং কোয়ালিটি যারা চেক দেয় টেবিলে, আউটপুট টেবিলে, তাদের কাছে একটা করে ট্যাব আছে, ওরা ওই ট্যাবে রিপোর্ট করে এবং কত পিস প্রোডাকশন হতেছে, কত পিস কিউসি পাস হতেছে, কি অল্টার, তারা ওই ট্যাবে ইয়ে করতেছে। গুড। এরকম ডাটা আছে কি যে গতকাল কত অল্টার সারছে, কত অল্টার থেকে ব্যালেন্স আছে, কোন কোন ডিসিশন এখনো পেন্ডিং আছে? হ্যাঁ আছে, এটা ব্যাকগ্রাউন্ড 1 মাস পর্যন্ত ব্যাকগ্রাউন্ড থাকে, যে গত 1 মাসের পর্যন্ত ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। এটা গুড ইনিশিয়েটিভ। অন্য অন্য যার কোম্পানিতে নাই পয়েন্টটা নোট করতে পারেন এবং ম্যানেজমেন্টের সাথে কথা বলে এটা যদি করতে পারেন আপনি এই যে জিরো ডিফেক্ট মাইন্ডসেটের এক ধাপ এগিয়ে যাবেন। তারপর দ্বিতীয় নম্বরে আমরা যাচ্ছি ট্যাব বেসড ইন্সপেকশন লগস। এটা ওই যে অলরেডি বললো এমএমএ আছে, আমাদের কোম্পানিতেও আছে। এবং আমাদের কোম্পানির আপকামিং যে মানে প্ল্যান, যদিও কোম্পানির ইন্টারনাল প্ল্যান, বাট আমাদের ট্রেনিং এর ক্ষেত্রে শেয়ার করতেছি, সেটা হচ্ছে যে আমাদের কামিং মার্চ মাস থেকে আমাদের কোনো কম্পিউটার থাকবে না।
কোনো খাতা কলম নোটবুক এগুলো কিছু থাকবে না, কোনো টালি খাতা থাকবে না, জিরো হয়ে যাবে। আমাদের ডিএমডি স্যারের কথা হচ্ছে, এমডি স্যারের কথা হচ্ছে যে আগামী মার্চ মাস থেকে কোনো ল্যাপটপ আর ডেস্কটপ, খাতা, ডায়েরি, নোটবুক, যে এগুলো কিছু থাকবে না, অল রিপোর্টিং ডিজিটাল হবে। এটা কি আমরা বলতেছি ট্যাব বেস ইন্সপেকশন লগ, মানে সবার হাতে একটা করে ট্যাব থাকবে, ট্যাবের মাধ্যমে ইন্সপেকশন অথরিটি দেবে, ইন্সপেকশন রিপোর্ট পাস দেবে, ফেল দেবে, যা করার দরকার ট্যাবে করবে, কোনো খাতা কলম ব্যবহার হবে না, মানে ডিজিটাল করা। আমাদের যে কোয়ালিটি ডিপার্টমেন্টের কাজগুলোকে যদি ডিজিটালাইজ করতে পারি তাহলে ডিসিশন মেকিং এর সুবিধা হয়, আমাদের জিরো ডিফেক্ট যে মেইন গোল, যে টার্গেট, এটাও কিন্তু অ্যাচিভ করা সহজ হয়। তাহলে আমরা যাচ্ছি হলো এক্সেল ড্যাশবোর্ড সম্পর্কে আমরা জানলাম, ট্যাব বেস ইন্সপেকশন লগ, আমাদের কোয়ালিটি ইন্সপেক্টররা ইন্সপেকশন করার পরে কতটা ডিফেক্ট পেয়েছে তার ট্যাবে এন্ট্রি দেয়, কি ডিফেক্ট পেয়েছে ছবি তোলে, বান্ডিল কার্ডের স্ক্রিনশট মানে নিলেই স্ক্যান করলে অটোমেটিক ডাটা ট্র্যাকিং হয়ে যায়, কত ডিএসইউ হচ্ছে আমরা সেন্ট্রালি দেখতে পারি। এটাকে আমরা বলতেছি ট্যাব বেস ইন্সপেকশন লগ। অনেক কোম্পানিতে নাই, আপনারা পয়েন্টটা নোট করে নিয়ে আপনাদের ম্যানেজমেন্টের সাথে শেয়ার করতে পারেন যে স্যার সব কোম্পানি আগায় যাচ্ছে আর আমরা এখনো পিছিয়ে আছি, প্লিজ ডু সামথিং। ওকে, তারপরে 3 নাম্বারটা এআই। স্যার আমি কি এখানে একটু অ্যাড করব স্যার? অবশ্যই অবশ্যই। স্যার মাস্কো গ্রুপে প্রিন্ট অ্যান্ড এমব্রয়ডারিতে ইআরপি সিস্টেম আছে, প্রত্যেকের সামনে একটা কোয়ালিটির আইডি নম্বর দিয়ে ওর পাসওয়ার্ড এবং আইডি নম্বর এই দুটো অ্যাড করে দিয়ে ওই ইন্সপেকশন যা করছে সব ওই ইআরপি সিস্টেমে আপলোড করে দিচ্ছে। ওটা যে কোনো জায়গা থেকে যে কেউ দেখতে পারছে, এখানে কোনো খাতা কলম ব্যবহার হয় না। ধন্যবাদ মেহেদী স্যার, আমি যখন ছিলাম তখন থেকে এটা স্টার্ট হয়েছে। ইআরপি ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে আছে, এটা ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে ইআরপি আছে, কিন্তু এক্সেল ড্যাশবোর্ড ফর ট্যাব বেসড ইন্সপেকশন এটা নাই। আমি ইআরপির কথা বলতেছি না, ইআরপি হলো প্রোডাকশন ডাটাবেস। আমি স্যার আপনি হয়তো বুঝতে পারেননি, ইআরপি সিস্টেম বলতে এখানে সবই ডাটা আমাদের ওই অনলাইনে চলে যায়, কোনো কোয়ালিটি ম্যানুয়ালি কোনো রিপোর্ট করে না। গুড, গুড সিস্টেম, গুড। এবার 3 নাম্বার পয়েন্ট আমি বলি, আপনারা দেখতে পারবেন, এআই পাওয়ার ডিফেক্ট প্রিডিকশন ফিউচার রিলি। এটা কিন্তু আমাদের আপকামিং যে মানে সময় আসতেছে, সেই সময়ে আমাদের এমন একটা ডিজিটাল টুল থাকবে, মেশিন থাকবে, আমার টি শার্ট তৈরি করার পরে ওই মেশিনের ভিতরে দিলেই কোন জায়গায় স্কিপ কোন জায়গায় ব্রোকেন অটোমেটিক্যালি একটা ডিটেকশন করে দেবে। এই যে মানে কিরকম, এটা এটা অ্যাজ লাইক অ্যাজ মেটাল ডিটেক্টর মেশিন। এই পয়েন্টটা আপকামিং, এটা কামিং আর এটা ফিউচার রেডি হচ্ছে। এইটা যখন হবে তখন আমাদের কিন্তু ম্যান পাওয়ার অনেক কমে যাবে। এই যে জিরো ডিফেক্ট মাইন্ডসেট, তখন কিন্তু এটা মানে ফুল পালন হবে। এই যে ডিজিটাল টুলসের আমি 3টে দিছি না, এক্সেল ড্যাশবোর্ড, ট্যাব আর এআই। এআই যখন পুরোপুরি হয়ে যাবে তখন আমাদের কিন্তু আমরা তখন ফুল সাকসেস। এখন এআই থেকে আপনারা ট্রেনিং করেন, এআই বেস ট্রেনিং করেন, দেখবেন যে আপনাদের এই পয়েন্টার স্কিলটা গ্রো আপ হবে, তখন ইজিলি আপনারা এই যে মডার্ন টেকনোলজির সাথে অ্যাডজাস্ট হতে পারবেন। ডিজিটাল টুলস ডাজ নট রিপ্লেস এ কিউএ টিম, দে এম্পাওয়ার দেম টু লিড এ স্মার্টার। অনেকে চিন্তা করতে পারে স্যার এগুলো দিলে তো আমার কোয়ালিটির চাকরি থাকবে না, এই জন্য কিন্তু নিচের লাইনটা দিছি, ডিজিটাল টুলস ডাজ নট রিপ্লেস কিউএ টিম, দে এম্পাওয়ার দেম টু লিড এ স্মার্টার। ক্লিয়ার? কারো কোন কোশ্চেন আছে? এই পয়েন্টে কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা পরবর্তী স্টেজে যাব। জি না স্যার। জি স্যার, পরবর্তী স্টেজে যান। আমরা জিরো ডিফেক্ট কালচার যদি তৈরি করতে যাই তাইলে আমাদের 3T থাকবে, 3T। এই 3T, 1 নাম্বার হচ্ছে ট্রেন অপারেটর উইথ ক্লারিটি। এনে অপারেটর দিছি, মেইন তো আমরা নিডল পয়েন্টেই, গার্মেন্টস এর পার্ট তো এই জন্য আমি অপারেটর দিছি। এইখানে মেইনটা হবে হলো প্রসেস অনার, এই পয়েন্টটা হবে হলো ট্রেন প্রসেস অনার উইথ ক্লারিটি। হুইচ প্রসেস অনার? প্রসেস অনার হচ্ছে প্রিন্টার, যে প্রিন্ট করে,
প্রসেস ওনার হচ্ছে আয়রন ম্যান, যে আয়রন করে। প্রসেস ওনার হচ্ছে ট্রিমার, যে সুতা কাটে। প্রসেস ওনার হচ্ছে অপারেটর, যে প্রসেস তৈরি করে। প্রসেস ওনার হচ্ছে ডাইং অপারেটর, যে কালার ডাইং করে। দ্যাট মিনস যে প্রসেসটা তৈরি করে সেই হচ্ছে প্রসেস ওনার। আর তাকে যদি আমরা পুরোপুরি ভাবে ট্রেনিং করতে পারি, ক্লারিটি পরিষ্কার ভাবে বুঝাইতে পারি যে এটা ডিফেক্ট, এটা ডিফেক্ট না, তাহলে আমাদের জিরো ডিফেক্ট যে কালচার, জিরো ডিফেক্ট মাইন্ডসেট, এটা এস্টাবলিশ করা সম্ভব। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ট্রাস্ট ক্রিয়েট টিম উইথ ওনারশিপ। এই যে কোয়ালিটি টিম, আপনারা কি মনে করেন যে কোয়ালিটি টিম না থাকলে গার্মেন্টস চলবে না, অথবা চলবে? বলেন তো দেখি। চলবে। কোয়ালিটি টিম থাকবে না, গার্মেন্টস চলবে? চলবে। চলবে। বিশ্বের অনেক দেশে কোয়ালিটি টিম নাই। আর কেউ? কোয়ালিটি টিম না দিলে গার্মেন্টস চলবে কি চলবে না? আর আমার মতে চলবে স্যার। চলবে স্যার, আমার মতেও চলবে। তার কারণ হলো কোয়ালিটি ডিপার্টমেন্ট কোনো ভ্যালু অ্যাড করে না, এক কথায় নন ভ্যালু ডিপার্টমেন্ট। আপনার নামটা বলবেন প্লিজ। আমি মোহাম্মদ শাফিউল ইসলাম। কোন অর্গানাইজেশন আছেন যদি একটু বলতেন? ফ্রেন্ডস ফ্যাশন। ফ্রেন্ডস ফ্যাশন, আচ্ছা। এইখানে আমরা ট্রেনিং যারা করতেছি, আমার মনে হয় প্রোডাকশন টিম বা আদার্স টিম খুব কমই আছে, ম্যাক্সিমামই কোয়ালিটি টিম। একটা জিনিস আপনাদেরকে বলি, ওই বসকেই হ্যায় প্রতিপন্ন করে যেই বস কম জানে, ওই বসকেই অপমান অপদস্থ করে যেই বস ক্যাপাবিলিটি কম থাকে। আমরা একটা ছবি দেখছি না ফেসবুক বা আদার, ওই সবাই মিলে ওই কোয়ালিটি সমস্যা, কোয়ালিটি আঙুল তুলে দেখায় না, একটা ছবি দেখি আমরা মাঝে মধ্যে। স্যার দেখি। দেখি না সবাই? আমি এইটার সাথে ঘোর বিরোধী। কেন বলবেন? মানে আপনি যখন কোয়ালিটি সম্পন্ন বস হবেন, কোয়ালিটি ফুল বস হবেন, আপনাকে সবাই সম্মান করতে পারবে। আমার ক্যারিয়ারে অনেকেই আমার সাথে জব করেছেন, যারা চেনেন আমাকে তারা জানেন যে না, কিছু কিছু এই বস হলে ওরকম দিতে হবে যে সবাই তাকে সম্মান করবে। তার জন্য কি দরকার? স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। এই গার্মেন্টস কিউএ টিমকে কেন নন ভ্যালু ডিপার্টমেন্ট বলা হয়? ঠিক করছেন। এখন কে বলছিলেন আপনি? সাইফুল ইসলাম? হ্যাঁ হ্যাঁ, শাফিউল ইসলাম। সাইফুল ইসলাম, ধন্যবাদ আপনার কোশ্চেন করার জন্য। এখন আপনি আমার একটা কোশ্চেনের অ্যান্সার দেবেন, কিউসি এবং কিউএ টিম, এই দুটো কোনটা কোন টিম এটা বলবেন কি? কিউসি কি করে আর কিউএ কি করে? কিউ হলো কোয়ালিটি অ্যাসুরেন্স, মানে নিশ্চয়তা, আর কিউসি হলো সমস্যা হয়ে ভবিষ্যতে যেন এটা না হয়। এখন এখন টাইম অল্প, তো আমি সংক্ষেপে আপনার প্রশ্নের অ্যান্সারটা দিই, মাথায় রাখবেন, অন্য কোথাও দিবেন এবং প্র্যাকটিক্যাল করবেন, কাজে লাগবে। কিউএ টিম বলি আমরা, কোয়ালিটি অ্যাসুরেন্স টিম। আসলে কোয়ালিটি অ্যাসুরেন্স টিমের কাজটা কোথায় জানেন? কোয়ালিটি অ্যাসুরেন্স টিমের কাজটা হচ্ছে প্রিভেনশন, প্রোঅ্যাক্টিভ। আমরা যখন স্যাম্পল তৈরি করব, আমরা যখন সাইজ সেট তৈরি করব, তখন রিস্ক অ্যানালাইসিস করে যে যে রিস্ক আছে ওই জায়গায় কাজ করব, যাতে প্রবলেম তৈরি না হয়। কিন্তু আমরা কি করি? আমরা ওই জায়গায় কাজ না করে আমরা কি করি? আউটপুট এসে সব ডিফেক্ট আটকাই দিয়ে বলি স্যার সব সমস্যা। এই জন্য আমাদের ভ্যালু লেস হয়ে যায়। আমরা যদি আমাদের কাজটা একেবারেই প্রবলেম তৈরি হওয়ার আগেই করতাম, ওয়েল স্পট বডিতে লাগার আগেই তৈরি করতাম, গার্মেন্টস ব্রোকেন স্টিচ হওয়ার আগেই করতাম, মেজারমেন্ট প্লাস মানে ফিনিশিং আটকানোর আগেই যদি প্যাটার্ন কারেকশন ওখানে ঠিক করতাম, তাহলে আমাদের ভ্যালুলেস ডিপার্টমেন্ট বলা হতো না। আমি কি বুঝতে পারছি কিনা সংক্ষেপে? জি স্যার। সংক্ষেপে বুঝেছি, কারণ এটা অনেক টাইম। এবং কিউসির কাজটা ডিটেলস ভাবে বললেন, দেখবেন যে আপনাকে আর ভ্যালুলেস ডিপার্টমেন্ট বলবেন, আপনি কিউএর কাজটাই খালি করবেন।
আপনাকে কেউ বলতে পারবে। তাহলে আমরা একটু আগাই। 2 নম্বর কি হলো ট্রাস্ট ক্রিয়েটিং উইথ অনারশিপ। এইখানে ট্রাস্ট ক্রিয়েটিংকে কখন ট্রাস্ট করবে? যখন মালিক দেখবে এই ক্রিয়েটিংকে দিয়ে আমার মাল কিলে আসে না, এই ক্রিয়েটিংকে দিয়ে আমার মাল ফেল হয় না, এই ক্রিয়েটিং থাকার কারণে আমার মালে বাইরে এসে রিসিভ দিয়ে চলে যেতে পারে, তখন এই তাদের উপরে ট্রাস্ট তৈরি হয়। এই ট্রাস্ট দেখুন আপনি তৈরি করতে পারবেন, তখন মালিকও ভালোবাসবে, কেউ আপনাকে বলবে না যে নন ভ্যালু অ্যাডিং কোয়ালিটি সিস্টেম মানে টিম, এটা বলবেন না। আমাদের এটা বলতে পারে না, বিগত যেখানেই করছে এই কথা শুনতে হয়নি এবং ইনশাল্লাহ ভবিষ্যতে শুনতে হবে না। ক্লিয়ার? যদি কারোর এরকম মনে হয় আমার টিমে জয়েন করেন, আমি এই থিঙ্কিংটা চেঞ্জ করে দেবো। ঠিক আছে স্যার, এটা এই নন ভ্যালু ডিপার্টমেন্ট এটা শুধু স্যার একটা গার্মেন্টসের না, এটা এই ট্রেডে যে ডিপার্টমেন্টটা আছে কিউএ ডিপার্টমেন্ট, এই ট্রেডের কিউএ ডিপার্টমেন্টকেই বলা হয়, শুধু একটা গার্মেন্টসে বলা হয় যে তা না। দি স্ট্যান্ডার্ড গ্রুপ, ডিবিএল গ্রুপ, এটা যে তা না, এটা এই গার্মেন্টস ট্রেডে বলা হয় যে নন ভ্যালু ডিপার্টমেন্ট। কারণ এই ডিপার্টমেন্ট কোনো প্রোডাক্টিভিটি বাড়ায় না, শুধু ডিফেক্ট ধরার কাজ করে। না, আমরা এই জন্য এই ডিপার্টমেন্টকে নন ভ্যালু ডিপার্টমেন্ট বলা হয়। স্যার আমরা ডিফেক্ট প্রিভেনশন করি, ডিফেক্ট টেস্ট করি না, টেস্ট করি না। মানে ব্যাপারটা আপনি ক্লিয়ার বলে বুঝি, আপনি যদি প্রবলেমটারে আগেই সলিউশন করে দেন তাহলে আপনার সবাই সেলুট দেবে, প্রোডাকশন টিম আপনাকে সেলুট দেবে। আপনি যখন চলে আসবেন না, তখন এই প্রোডাকশন জিএম, প্রোডাকশন ডিজিএম আপনাকে স্বর্ণের আংটি দিয়ে, গলায় মালা দিয়ে, চোখের পানি ফেলে বিদায় দিবে। আর যখন আপনি ওই যে ডিফেক্ট খালি ধরবেন, আউটপুটে এসে মাল রিসিভ করাবেন, তখন আপনাকে যাওয়ার সময় ওই জুতো হাতে নিতে দেবেন। জি স্যার, পয়েন্টটা ক্লিয়ার কিনা? আপনি জি স্যার, রেসপন্সিবিলিটি এটা প্রপার পালন করেন, দেখবেন আপনাকে এই নন ভ্যালু ডিপার্টমেন্ট বলবেন। আচ্ছা স্যার, ঠিক আছে। আমরা একটু আগাই, টাইম শর্ট, আমরা একটু আগাই। জি স্যার, আগান। সেটা হচ্ছে যে আমাদের যখন ক্রিয়েটিভের কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টের যে কাজ এটা প্রপার ভাবে করব, তখন আমাদের উপরে, আমাদের টিমের উপরে একটা টাস্ক আসবে। এই টাস্কটা আমরা যদি অনারশিপ নিয়ে কাজ করি তখন এটি বিল্ড আপ হবে। তাহলে হচ্ছে আমার প্রসেস ওনারদেরকে ট্রেন আপ করতে হবে ক্লারি ভাবে, এবং কিউ টিমের ট্রাস্ট বিল্ড আপ করতে হবে, এবং লাস্ট যেটা হচ্ছে ট্র্যাক পারফরমেন্স উইথ অ্যাকশনেবল ডাটা। আমার যেখানে যে ভুলই হয়েছে, আমরা পিডিসিএ সার্কেল বুঝি না, প্ল্যান টু চেক ট্যাগ, মানে আমার প্ল্যান করছি, প্রবলেম হয়েছে, আমি চেক করছি, কিছু প্রবলেম পাইছি, ওটা কারেকশন করছি, পরে আমরা অ্যাকশন নিছি। এই যে সার্কেল আকারে করবো, এই ট্র্যাকটা হচ্ছে আমার যে প্রবলেম হোক, যে সমস্যা হোক, এটা অ্যাকাউন্টেবিলিটি নিয়ে রেজাল্ট আকারে এটা এমফাসিস করতে হবে, এই পারফরমেন্সটাকে কন্টিনিউ রাখতে হবে। ইজিলি প্রথম আমার প্রসেস ওনারদেরকে ট্রেন করব, আমি জিরো ডিফেক্ট কালচারে আছি, জিরো ডিফেক্ট কালচারে আছি, আমি জিরো ডিফেক্ট তৈরি করবো আমার কোম্পানিতে। প্রবলেম হওয়ার আগে আমার প্রসেস ওনারদের সাথে কথা বলবো, তাদের মাথায় ঢুকাই দেবো আগে পজিটিভ নেই, যে আমি মাইন্ডসেটটা জিরো ডিফেক্ট করবো। তারপরে তাদেরকে ট্রেন করাবো যে কোনটা ডিফেক্ট আর কোনটা ডিফেক্ট না, আমি কি করব কি করব না। ঠিক আছে? আমরা যারা টেইলারে এই শার্ট প্যান্ট বানাই, আমরা রিসেপ কয়বার দিচ্ছি, কেউ বলতে পারবেন কয়বার রিসেপ দিচ্ছেন লাইফে? টেইলারকে কয়বার রিসেপ দিচ্ছেন? কার লাইফে কি কয়বার দিচ্ছেন? আমার প্রশ্ন মনে হয় বুঝেন নাই। আমরা টেইলারে শার্ট প্যান্ট বানাই না, শার্ট প্যান্ট আনার পরে কয়বার রিসেপ দিচ্ছেন? আমি স্যার 3বার দিছি। আমার প্রিভিস বানাইতে দিছিল, মেজারমেন্ট হয় নাই, কোয়ালিটি ঠিক নাই, পরে আমি 3বার তাকে রিপিট দিয়ে পরে আবার ঠিক করাই নিছি। আপনার সারা লাইফে মাত্র 3বার দিচ্ছেন। আর কেউ এক্সপিরিয়েন্স আছে? আর কারোর এক্সপিরিয়েন্স আছে? আচ্ছা, স্টেটের কোন লোক যদি স্যার, গার্মেন্টস স্টেটের কোনো লোক যদি একটা মার্কেটে যায়, তো স্যার তার কোনো পোশাক পছন্দই হয় না, কোনো না কোনো একটা ডিফেক্ট থাকেই। না না, আমি মার্কেটের কথা বলছি, আমি বলছি টেইলার। আমি স্যার 2বার দিছি স্যার, আমি 2বার দিছি, আমার মেজারমেন্ট মিট হয়েছিল না, এই কারণে আমি 2বার দিছিলাম। তাইলে আপনি সারা জীবনে কমপক্ষে 100-200 প্যান্ট শার্ট বানাইছেন, এর ভিতরে মাত্র 2বার গেছেন। আর আপনার লাইনে আপনি কাজ তৈরি করেন, দিনের ভিতরে কয়বার রিসেপ্ট দেয় আপনার টেবিল কোয়ালিটি, কতটা ডিফেক্ট ধরে?
আপনি এবার চিন্তা করছেন আপনি কোথায় আছেন, আর আপনাকে এই নন ভ্যালু ডিপার্টমেন্ট বলবে নাকি ভ্যালু এডিট ডিপার্টমেন্ট বলবে? আমার প্রশ্ন মনে হয় বুঝেন ভাই। ভ্যালু নন ভ্যালু ডিপার্টমেন্ট কারণ হচ্ছে কোয়ালিটি ডিপার্টমেন্ট কোনো প্রোডাক্ট এটা হলো আর ডিফেক্ট ধরার কাজ করে, এজন্যই বলে। হ্যালো, আমরা আগাই, আমরা একটু আগাই, যদি টাইম থাকে শেষের দিকে আমরা একটু গল্প করবো। আমরা প্রথমে হচ্ছে হলো ট্রেন করব অল প্রসেস ওনারদেরকে, তারপর আমরা কিউএ টিম এবং প্রসেস ওনারদের সাথে ট্রাস্ট বিল্ড আপ করবো। তারপর আমরা কি করব, এই ট্র্যাকে রাখবো ট্রাস্ট, ট্রেন, ডিফেক্ট, কারেক্টিভ অ্যাকশন যা আছে টোটালটাকে একটা ট্র্যাকে রাখবো। আচ্ছা, আমরা যদি একটু বলি যে আমরা যে কোয়ালিটি জিরো ডিফেক্ট মাইন্ডসেট যে আমরা করতে চাই, আমাদের এইখানে এই করতে গেলে কি কি বাধা আছে কেউ বলতে পারবেন? একটা করে বলেন তো একটু, কি কি বাধা আছে, কি কি চ্যালেঞ্জ আছে? অথবা আপনার কোম্পানির নিজের কি কি চ্যালেঞ্জ আছে, কি কি মানে প্রবলেমের সম্মুখীন হন? আমি এখানে 4টা দিয়েছি, দেখেও বলতে পারেন। হোয়াট ইজ ইউর বিগেস্ট কিউএ চ্যালেঞ্জ? তো দেখি, অপারেটর স্কিল গ্যাপ, আমাদের অপারেটরের স্কিল প্রপার নাই। আমরা কি করি, আমরা প্লেন মেশিন অপারেটর দিয়ে বারটেক চালাইতে যাই, ওভারলকের অপারেটর দিয়ে পকেট জয়েন করতে যাই, প্লেন মেশিন অপারেটর দিয়ে হাইলাইট করাই। এই যে স্কিল ডেভেলপ না করেই কাজ করাই, যার কারণে আমাদের ডিফেক্ট বেশি হয়। এইটা আমাদের গার্মেন্টস ট্রেডে বড় চ্যালেঞ্জ, অপারেটর স্কিলের গ্যাপ। ক্রিটিক্যাল লাইন লেআউট করলে ব্যান্ড জয়েনের অপারেটর পাওয়া যায় না, জিপার জয়েনের অপারেটর পাওয়া যায় না, ঠিক আছে? এইটা আমাদের বড় চ্যালেঞ্জ, এটা আমাদের গ্যাপ। 2 নাম্বার হচ্ছে আমাদের কিউ চ্যালেঞ্জ হচ্ছে মেজারমেন্ট ইনকনসিস্টেন্ট, আমাদের মেজারমেন্ট মিট করে না, হয় প্লাস নাইলে মাইনাস, ওয়াশ করার পর ছোট হয়ে যায়, নাইলে ল্যাকড়া মাল প্লাস হয়ে যায়। আমাদের কারোর হয়েছে ল্যাকড়া মাল 4 সেম প্লাস হয়েছে, কারোর আয়রন করার পর ল্যাকড়া প্লাস হয়েছে? আছে এক্সপিরিয়েন্স? এগুলো তো স্যার ন্যাচারাল প্রবলেম গার্মেন্টসে। না 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 না, আমি যেটা বলতেছি ন্যাচারাল বলিনি। ভালো কোশ্চেনটা ভালো করেছিলেন। ল্যাক্রামাল প্লাস হয় ন্যাচারাল না, ল্যাক্রামাল সবসময় মাইনাস হয়, কিন্তু প্লাস হইতে এটা খুব কমই হয়। আমি আপনার এটা প্লাসও হয়। আপনি আপনি রিল্যাক্সেশন ছাড়া যদি একটা মাল কাটেন, একটা ফেব্রিক্স কাটেন, এটা কি প্লাস হবে না? এটা 100% প্লাস হবে। আমি ল্যাকড়ার কথা বলছি, এলাস্টিন ফেব্রিক আপনার প্লাস হয়, কোন সময় দেখছেন ল্যাকড়া প্লাস হয়? আছে কারোর এক্সপিরিয়েন্স? নাই, ল্যাকড়া মাল প্লাস হয়েছে, কারোর এক্সপিরিয়েন্স নাই? আয়রন করার পর 3 সেম 5 সেম প্লাস আমি পাই নাই স্যার। মেজারমেন্ট ইনকনসিস্টেন্সি আমাদের গার্মেন্টস ট্রেডে কিন্তু এটা বড় ধরনের চ্যালেঞ্জ। ল্যাকড়া মাল আয়রন করার পরে প্লাস হয় পাওয়া গেছে, লেগিংসের মাল অনেক প্লাস হয়, 3 সেম 4 সেম করে প্লাস হয়, পরে আবার রিল্যাক্স দিলে আবার জায়গায় চলে যায়। এটার অনেক কারণ থাকে, এটা ওই যে ডাইং ফিনিশিং এ যারা কাজ করে না তারা ভালো জানবে। হিট সেট করে জিএসএম বাড়ায়, পরে ওটা রানিং এলে ছেড়ে দিলে তখন এটা প্লাস হয়ে যায় হিটের কারণে। এটা অনেক কারণ দেখতে হবে। তারপর বায়ার কমপ্লেইন আর ল্যাক অফ ডিজিটাল টুল। আমাদের বর্তমান গার্মেন্টস ট্রেডে জিরো ডিফেক্ট মাইন্ডসেট আমাদের তৈরি করতে এই 4টা গ্যাপ আমার কাছে মনে হয়েছে, এই চ্যালেঞ্জটা আছে। আমার কাছে মনে হচ্ছে এই চ্যালেঞ্জটা যদি আমরা রোধ করতে পারি, তাহলে আমরা গার্মেন্টস ট্রেডটা বিশ্ব বাজারে আরো উপর লেভেলে যাবো। অপারেটর স্কিল মানে গেইন করব, মেজারমেন্ট ইনকনসিস্টেন্সি দূর করব, আর বাইরের যে কমপ্লেন এটা যে জিরো করব, আর যে ডিজিটাল টুলস আমাদের কোম্পানিগুলোতে নাই এটাতে আরো ইনক্রিজ করব। ঠিক আছে, আমরা একটু আগাইতে থাকি। আমাদের জিরো ডিফেক্ট মাইন্ডসেটের মিস কনসেপ্ট, মানে আমরা যে ভুলটা বুঝি, আসলে জিরো ডিফেক্ট মাইন্ডসেটটা কি? জিরো ডিফেক্ট মিনস 100% পারফেকশন। এটা কি কারেক্ট? জিরো ডিফেক্ট মাইন্ডসেটের ক্ষেত্রে এটা কারেক্ট না।
ইট ইজ অনলি কিউএ জব, এটাও কারেক্ট না। ইট ইজ স্লো ডাউন প্রোডাকশন। জিরো ডিফেক্ট, অনেকে চিন্তা করে জিরো ডিফেক্ট মাইন্ডসেট যদি তৈরি করি তাহলে আমার প্রোডাকশন কম হবে। এই যে তিনটা প্রবলেম বললাম, জিরো ডিফেক্ট মিনস 100% পারফেকশন, এটাও রং। ইট ইজ অনলি কিউএ জব, এটাও রং। ইট ইজ স্লো ডাউন প্রোডাকশন, এটাও রং। ইট ইজ এ মাইন্ডসেট নট এ মেট্রিক। জিরো ডিফেক্ট হচ্ছে একটা মাইন্ডসেট, এটা কিন্তু মেট্রিক না, এটা সংখ্যা না। আমরা চিন্তা করি বুঝে আসছে আমাদের জিরো ডিফেক্ট মাইন্ডসেটের ক্ষেত্রে। জিরো ডিফেক্টটা হচ্ছে হলো আমাদের একটা মাইন্ডসেট, একটা গোল, একটা টার্গেট, একটা ফোকাস, একটা আন্দোলন, একটা রিভলিউশন। এটা কিন্তু কোনো ইয়ে না, ঠিক আছে? এটার ক্ষেত্রে 100%ই ওকে হইতে হবে এরকম না, তারপর খালি কোয়ালিটি কাজ করবে এরকম না, এটা করলে প্রোডাকশন স্লো হয়ে যাবে এরকম না। এটা হচ্ছে একটা মাইন্ডসেট, এটা কিন্তু কোনো সংখ্যা নয়। জিরো ডিফেক্ট তৈরি করতে গেলে আমাদের যে জিনিসগুলো করতে হবে সেটা আগেও বললাম, আমাদের প্রসেস ওনারদেরকে ট্রেন করতে হবে, ট্রেন ফর ডিফেক্ট অ্যাওয়ারনেস। আমাদের যে ডিফেক্ট, এই ডিফেক্ট গুলো অপারেটরকে জানাইতে হবে যে এটা ডিফেক্ট, তাইলেই ও নাকি ওটা তৈরি করবে না। আমাদের অনেক অপারেটর আছে জানেই না যে এটা ডিফেক্ট, ওর কাছে কেউ যাই নেই, ওরকে বলেই নেই যে এটা ডিফেক্ট। ভিজুয়াল এসওপি অ্যান্ড ডিফেক্ট লাইব্রেরি আমাদের কি করতে হবে, আমাদের ফ্লোরে বড় ধরনের ডিফেক্টের ছবি দিতে হবে। নতুন যারা জয়েন করছে, নতুন অপারেটর, তারপর নতুন কোয়ালিটি, নতুন নিউ কামার, এদেরকে ডিফেক্ট দেখাইতে হবে যেগুলো ডিফেক্ট, আমরা এগুলো তৈরিই করবো না। তারপর কি করতে হবে, আমাদের যে ফিডব্যাক লুপ সিস্টেম তৈরি করতে হবে। ফিডব্যাক লুপ, কোনো একটা প্রবলেম হইলো, ওই প্রবলেম বুঝাই দিলাম, ট্রেনিং করাইছি, কিন্তু ট্রেনিং এর পর ফিডব্যাক নেই। এই যে আপনাদের সাথে ট্রেনিং করাইলাম, আমি আপনার জিগাইলাম না যে আপনি বুঝছেন কিনা, বা আপনি কি বুঝছেন কোশ্চেন করলাম না। এই ফিডব্যাক লুপ যদি না থাকে তাহলে এই অপারেটর এম্পাওয়ারমেন্ট কোন, জিরো ডিফেক্ট কালচার কোন, কোনটাই সম্ভব না। এনে ফ্রেমওয়ার্কে আসেন, প্রথম হলো প্রবলেম দেখব, তারপর প্রবলেমকে স্টপ করব এবং প্রবলেমকে সলভ করব, তাইলেই কেবল আমার জিরো ডিফেক্ট সম্ভব। ডিফেক্ট দেখব, ডিফেক্টকে স্টপ করব, ডিফেক্ট সলভ করব। স্যার আমার একটা কোশ্চেন আছে। জি, জিরো ডিফেক্ট মাইন্ডসেট যদি সেট আপ করতে হয়, যেরকম প্রোডাকশন বোনাস আছে ফ্যাক্টরিতে, প্রত্যেকটা ফ্যাক্টরিতে প্রোডাকশন বোনাস আছে। এই জিরো ডিফেক্ট প্রত্যেকটা অপারেটরে যদি বলা হয় যে কে কত ডিফেক্ট কমাইতে পারবে তার উপর তাকে বোনাস দেওয়া হবে, এইটা যদি করা হয় দেখা যাবে যে জিরো ডিফেক্ট মাইন্ডসেট অটোতেই সেট হয়ে যাবে ইনশাল্লাহ। গুড ইনিশিয়েটিভ, এটা আমরা নোট নিলাম। আপনারাও যারা ট্রেনার আছেন, ট্রেনি আছেন, আপনারা নোট নেন। ভালো একটা, এটা হচ্ছে কি জিরো ডিফেক্ট যে মাইন্ডসেট, এটার মূল থিঙ্কিংটাই কি জানেন, এই যে লোকজনকে উৎসাহিত করা। আমরা কিন্তু অলরেডি চালু করে দিয়েছি। কি চালু করে দিয়েছি, যদি ফোল্ডিং ম্যান কোনো ওপেন সিএম পায় ওকে একটা চকলেট, আয়রন ম্যান যদি কোনো মানে অ্যাবনর্মাল গার্মেন্টস পায় বা প্রবলেম পায় ওকে একটা উপহার দেয়। তাহলে কি হবে, আমরা যদি 20 জন আয়রন ম্যান থাকে, প্রতি ঘন্টায় যদি ও 2টা করে ডিফেক্টও ধরে, তাহলে আমরা ডিফেক্ট জিরো কমে যাচ্ছে না? এই মানে এই যে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া, তাদেরকে উপহার দেওয়া, তাদেরকে একটু মানে কি বলে এটা, তাদেরকে প্রশংসা করা, এই জিনিসগুলো কিন্তু জিরো ডিফেক্ট মাইন্ডসেটের একটা উপাদান। এভাবেই এম্পাওয়ারমেন্ট করতে হবে, তাদেরকে আগায় নিতে হবে। ধন্যবাদ। আমরা স্ট্র্যাটেজিক পিলার অফ জিরো ডিফেক্টের স্ট্র্যাটেজিক পিলার গুলো একটু দেখি। প্রিভেনশন ওভার ডিটেকশন। স্ট্র্যাটেজিক পিলার জিরো ডিফেক্ট মাইন্ডসেটের হচ্ছে হলো কোনো প্রবলেম হওয়ার আগে ওটারে প্রিভেন্ট করো। জ্বর হয়েছে এই জন্য নাপা খাবো না, জ্বর হওয়ার আগেই আমি ঠান্ডাতে কম যাব, আমি বৃষ্টিতে কম ভিজবো, আমি ফ্রিজের ঠান্ডা পানি খাবো না, তাহলে তোমার জ্বর কম হবে। এটা প্রিভেনশন না। প্রসেস অনারশিপ, আমাদের প্রত্যেকটা প্রসেসের অনারশিপ বানায় দেন, যে যারা প্রসেস অনার আছে তাদের অনারশিপ দিয়ে দেন, যে এই প্রসেসের অনার তুমি, এইটা তোমার কোম্পানি, তোমার এই প্রসেস তোমার, এটা তুমি ভালোর মানে লায়াবিলিটিস তোমার, খারাপের লায়াবিলিটিস তোমার। তারপর ডাটা ড্রিভেন ডিসিশন, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি, যে আমার যদি ওই এক্সেলে
ড্যাশবোর্ড থাকে, তাহলে আমাদের ডাটা থাকবে, ডাটা থাকলে ডিসিশন নেওয়া আমাদের সহজ হবে। কন্টিনিউয়াস লার্নিং, এইখানে হচ্ছে যে জিরো ডিফেক্ট মাইন্ডসেটে আমাদের কন্টিনিউ শিখতে হবে। কি শিখতে হবে? ডিফেক্ট প্রিভেনশন শিখতে হবে। কি করলে আমার এই ধরনের ডিফেক্ট আগেই রোধ করতে পারবে, কি করলে আমার মেজারমেন্ট ডিফেক্ট ফিনিশিং এ আসবে না, কি করলে আমার ওই প্রিন্টের ডিফেক্ট সুইং এ আসবে না, কি করলে কাটিং এর ডিফেক্ট সুইং এ আসবে না, কি করলে সুইং এর ডিফেক্ট ফিনিশিং এ আসবে না। এই কন্টিনিউয়াস লার্নিং করতে হবে। আর 1st নাম্বার যেটা হচ্ছে ক্রস ফাংশনাল সিএফটি টিমের কোলাবোরেশন। এইখানে খালি কোয়ালিটি টিমের কাজ, প্রোডাকশনের কাজ, আইয়ের কাজ না, কোয়ালিটি, প্রোডাকশন, আই, টেকনিক্যাল সবাই সম্মিলিত কাজ করতে হবে। আমরা টিপিএম বুঝি না, টিপিএম টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, এভরি ওয়ানস রেসপন্সিবিলিটি। আমাদের জিরো ডিফেক্ট মাইন্ডসেটের স্ট্র্যাটেজিক পিলার হচ্ছে এই 5টা। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আগাবো। জি স্যার, আগান। ডিফেক্ট প্রিভেনশন স্ট্র্যাটেজি ফ্রেমওয়ার্কের ভিতরে পেস মডেল আছে। আপনারা যারা পেস মডেল অনেকেই জানেন, 3D, অ্যাক্ট আর্লি, কারেক্ট সিস্টেমেটিক্যালি, এলিভেট স্ট্যান্ডার্ড। প্রিডিক্ট আমরা বুঝি, হ্যাঁ প্রিডিকশন করো তো কি হতে পারে, ঠিক না? হিস্টোরিক্যাল ডাটা অ্যানালাইসিস করবো, কি কি আছে, 6 মাসের ডাটা নেবো, গত 3 মাসের ডিএসইউ ডাটা নিলেই তো বোঝা যায় যে আমার কোন কোন জায়গায় টপ 3 ডিফেক্ট কি, মানে প্যারেটো চার্ট অ্যানালাইসিস করলে আমার বোঝা যায় যে আমার কোন কোন জায়গায় সমস্যা আছে। এটা হলো প্রিডিক্ট বলে। অ্যাক্ট আর্লি, ইনলাইন কিউ অ্যান্ড অপারেটর অ্যালার্ট করবো, মানে কি করবো আমরা আউটপুটের কোয়ালিটি ইনস্পেক্টর ডিফেক্ট ধরবে, তারপরে কাজ করবো না। আমাদের ইনলাইনে যে কোয়ালিটি আছে না রোমিং কিউ, ওই ট্রাফিক লাইট সিস্টেমের ডিফেক্ট ধরে ওখানে অপারেটরকে অ্যালার্ট করে কাজ করতে হবে। তারপর কারেক্ট সিস্টেমেটিক্যালি, অলরেডি আমরা আলোচনা করেছি যে আমাদের কোনো একটা প্রবলেম হলে ওটা সিস্টেমেটিক্যালি অ্যাপ্রোচ করে ওটা ফোল্ডার দেই, অথবা অটোমেশন দেই, অথবা ওইখানে কোনো প্যাটার্ন দিয়ে দেই, ওটা মার্কিং অ্যাড করে দেই, অথবা আলাদা কোনো ব্যবস্থা করে দেই যাতে আমার প্রসেসটা সিস্টেমেটিক্যালি কারেক্ট হয়। তারপর হলো ইলিভেট স্ট্যান্ডার্ড, এসওপি আপডেট করবো অ্যান্ড ট্রেনিং রিফ্রেশ করবো। আমরা পেস মডেলটা বুঝলাম। আমরা এবার আসি হলো ডিফেক্ট ফ্লো ম্যাপিং। ম্যাপ ডিফেক্ট জার্নি, হোয়ার ইট ইজ স্টার্ট, হাউ ইট ইজ স্প্রেড। মানে কোথা থেকে ডিফেক্ট তৈরি হচ্ছে, কোথা জায়গায় এনে স্প্রেড হচ্ছে, এটা আমরা জানবো। আইডেন্টিফাই হিডেন ফ্যাক্টর, রিওয়ার্ক লুপস, ইউজ ভ্যালু স্ট্রিম ম্যাপিং, ভিএসএম। আমরা জানি কেউ ভিএসএম কি? ভ্যালু স্ট্রিম ম্যাপিং সম্পর্কে আমাদের আইডিয়া আছে? আমাদের টোটাল যে ওয়ার্ক আছে, এই ওয়ার্কটারে সিস্টেমেটিক্যালি সাজানোর পরে কোন কাজটা ভ্যালু হয় আর কোন কাজটা নন ভ্যালু, এটাকেই ভ্যালু স্ট্রিমিং ম্যাপিং এর দ্বারা ম্যাপ করা হয়। আমরা কি জানি যে কোয়ালিটি সেট কি ভ্যালু অ্যাডিং না নন ভ্যালু অ্যাড? কোয়ালিটি সেট এনিবডি? ভ্যালু অ্যাড। কোয়ালিটি সেট কি ভ্যালু না নন ভ্যালু? ভ্যালু, ভ্যালু স্যার। আর কেউ বলতে পারবেন? কোয়ালিটি নন ভ্যালু স্যার। নন ভ্যালু, কারণ কোয়ালিটি চেকের জন্য আমাদের কোনো টাকা দেয় না। ওইখানে আমাদের এসএমবি তে কোয়ালিটি চেক মানে যোগ হয় না, ঠিক আছে? এটা নন ভ্যালু। তারপর আনকাট সেট, সুতো কাটার জন্য টাকা দেয় না, সুতো না। কাটার জন্য কিন্তু টাকা দেয় না। আমাদের আয়রন করার জন্য টাকা দেয়, হোল্ডিং করার জন্য টাকা দেয়, হ্যান্ডেক লাগানোর জন্য টাকা দেয়, জানেন? সেলাই করার জন্য টাকা দেয়, কাটিং করার জন্য টাকা দেয়, কিন্তু কাট প্যানেল চেক করার জন্য টাকা দেয় না। এটা আমাদের নন ভ্যালু, ঠিক আছে? আমরা একটু আসি যে আমাদের জিরো ডিফেক্ট মাইন্ডসেট, এই জিনিসটা যে একটা সিস্টেমেটিক্যালি জিনিস, এটা প্রসেস অ্যাপ্রোচ, এটা পজিটিভ মাইন্ডসেট, এইটা কার সাথে জড়িত? এটা লিডারশিপের সাথে জড়িত। এই জিনিসটা কিন্তু পুরো লিডারশিপের সাথে জড়িত। কিউএ ইজ নট এ ডিপার্টমেন্ট, ইটস এ মাইন্ডসেট। আমরা বলি না কোয়ালিটি ডিপার্টমেন্ট, আসলে কিন্তু কোয়ালিটি ডিপার্টমেন্ট না। কোয়ালিটি কি কাজ করে? কোয়ালিটি ডিপার্টমেন্ট কোনো কাজ করে? কোয়ালিটি ডিপার্টমেন্ট আসলে কোনো কাজ করে না। তাদের লিডারশিপ দিয়ে
এই ডিফেক্টটারে রিডিউস করে বায়ারের কাছে সেলেবল করে ক্লেম ফ্রি প্রোডাক্ট বানায়। কি করে? একটা লিডারশিপের মাধ্যমে, কিন্তু কালচার, ভিশন, মিশন, বিহেভিয়ার তৈরি করে। আমাদের কোম্পানিতে এখন এই লিডারশিপ, কালচারাল ট্রান্সফরমেশন করতেছি আমরা। এই ডিফেক্ট ধরে, এই ডিফেক্ট তৈরি করে প্রবলেম আটকায় লাভ নেই। আপনারা অনেকেই ইন্টারনাল কথা শুনে আশ্চর্য হবেন যে অনেক ব্র্যান্ডেড কোম্পানি তো আউটপুটে কোয়ালিটি নেই। আমি নাম বলবো না, অনেক ব্র্যান্ডেড কোম্পানিতেও আউটপুটে কোয়ালিটি চেক সিস্টেম নাই। জানেন কেউ এগুলো? যাদের কোম্পানিতে আছে তারা কিছু বলবেন না। আর কেউ জানেন যে আউটপুটে কোয়ালিটি নাই এরকম কোম্পানি আছে কেউ? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। বলতেছি কেউ তো আওয়াজ দিল না। বলতেছি যে আউটপুটে কোয়ালিটি চেক করে না এরকম কোম্পানি দু একজন কেউ থাকলে একটু সারা দেন। সুইং আউটপুটে চেক নাই, স্যার আমার কোম্পানিতে নাই। আছে এরকম? সারা মানে দেন। নাই। আছে কেউ? তার মানে সবার কোম্পানিতে আউটপুট কোয়ালিটি চেক আছে। বাট আমি এরকম অনেক বড় বড় কোম্পানি চিনি যেগুলোর সুইং এর আউটপুটে কোয়ালিটি নাই। তাহলে তারা আমাদের কিভাবে? এখানে আমাদের এখানে আউটপুটে আছে কিন্তু ইন প্রসেসে নাই। এই রং থিওরিতে আছেন আপনারা। এটা ইন প্রসেসে দিতে হবে, আউটপুটে দেওয়া হবে না। কোয়ালিটি যারা গুরু আছে না, আমাদের এখানে ইন প্রসেসে হচ্ছে কি লাইন ফিডিং এর সময় যখন আপনার লাইন ফিডিং করা হয় তখন ওই যে আমাদের লাইন ফিডিং এর একটা রিপোর্ট করা হয়। রিপোর্টে হচ্ছে আপনার একটা অপারেটরে 5-7 পিস প্রসেস করবে এবং কোয়ালিটি ওকে না নট ওকে এটার একটা রিপোর্ট করবে। এভাবে আমাদের অপারেটরদের এনশিওর করা হয় ইয়ার জন্য আর কি প্রসেসটা ঠিক হচ্ছে কিনা। তো ওই ক্ষেত্রে আমাদের এখানে আর কি ইয়াটা করা হয় না, ইন প্রসেসে কোয়ালিটি নাই। না স্যার, যেটা বলছে সেটা হলো আউটপুট কোয়ালিটি আছে কিনা, ডাইরেক্ট ফিনিশিং চেক এরকম কোনো গার্মেন্টস আছে কিনা। সুইং এ কোনো আউটপুট কোয়ালিটি নেই, ফিনিশিং এ ডাইরেক্ট চেক হয়ে প্যাক হয়ে যাবে। আর ব্যাপার খালি একটা সেকেন্ড, সুইং এ কোনো নাই। আছে এরকম? আসলে আমি ক্লিয়ার করি, এই যে জিরো ডিফেক্ট যে মাইন্ডসেট, এটা কিন্তু এই আমি বলতেছি আপনি বলতেছেন এরকম না। এই ক্রসবি সেই আমলকার কথা না। আমরা অনেক পিছিয়ে আছি বাংলাদেশ। আমরা এই কিছুদিন আগে আমাদের এক স্যার আসছে, থাইল্যান্ডের ফ্যাক্টরি দেখাচ্ছে। তারা অপারেটররা নিজেরাই নিজেদের প্রসেস ইনশিওর করতেছে। অপারেটরই কি করতেছে, একজন আউটপুটে এসে টেবিলে চেক করতেছে অপারেটর, সেই স্টাইল পুরো অপারেটরই চেক করবে। মানে কোনো কোয়ালিটি, আলাদা কোনো কোয়ালিটি নেই। 50 লাইনের জন্য মনে হয় 16 জন কোয়ালিটি আছে। টোটাল কোয়ালিটি 16 জন আছে। তারা নিজেরাই চেক করতেছে, নিজেরাই আয়রন ম্যান আয়রন করতেছে, আয়রন ম্যানই মেজারমেন্ট করতেছে। এরকম এই যে কালচারাল চেঞ্জ, এটা কিন্তু এমনি এমনি আসবে না। এই লিডারশিপ যখন আপনি আমি আমরা সব কোম্পানিতেই আস্তে আস্তে নিতে পারবো, তখনই আমাদের বাংলাদেশের যে মানে জিরো ডিফেক্ট মাইন্ডসেটটা তখনই এই সাকসেস হবে, তখনই আমরা সাকসেস হবে। এই জন্য আমাদের একটা মানে ভিশন থাকতে হবে, তারপর বিহেভিয়ার থাকতে হবে, এবং বিহেভিয়ারের মাধ্যমেই কালচার পরিবর্তন হবে। আপনারা একটা জিনিস জানেন, এই যে মিরাকেল মর্নিং বই পড়ছেন আপনারা? মিরাকেল মর্নিং হাল রোডের, এইখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ওই 7টা হ্যাবিটের কথা আছে। ঠিক আছে? এই সেবারতে যে হ্যাবিটস এর কথা আছে, সেটা হচ্ছে যদি 21 দিন কেউ পালন করে, কোনো প্র্যাকটিস যদি 21 দিন করে, ওটা কালচার হয়ে যায়। এই জন্য যে কোনো ভিশন করার পরে একটা বিহেভিয়ার করতে হবে, আচরণ করতে হবে। এই আচরণ যদি কখনো 21 দিন একটা না হয়, সেই আচরণটা কালচারে পরিণত হয়। আমাদের এই জিরো ডিফেক্ট মাইন্ডসেট কই, আর জিরো ডিফেক্ট কই, আর পজিটিভ মাইন্ডসেট কই, আর এই ট্রেনিং ট্রান্সফরমেশন যেটাই বলি, এটা আমাদের তখনই সাকসেস হবে যখন এই বিহেভিয়ারটা কন্টিনিউ 21 দিন করতে পারবে, তখন এটা কালচারে পরিণত হবে। আর যখন এটা কালচারে পরিণত হবে, তখন আমাকে এই এখন তো ঘুম থেকে ওঠার পর ব্রাশ করতে হবে,
বাবা মা বলে যায় না, বাট ছোটবেলা কিন্তু বলে দিচ্ছে। এই যে ট্রান্সফরমেশন, এটাই কিন্তু আমাদের জিরো ডিফেক্ট মাইন্ডসেটের মেইন হাতিয়ার। ঠিক আছে, আমরা আগাই। আমাদের জিরো ডিফেক্টের অডিট চেকলিস্ট আছে, ইনলাইন কিউএ চেক পয়েন্ট, আরসিএ ডকুমেন্টেশন, অফ অর্ডার ফিডব্যাক লুপ, আর ডিজিটাল ট্রেসিবিলিটি। এখানে কিন্তু আউটপুট কোনো কোয়ালিটি দেওয়া নেই, দেখছেন? এখানে ইনলাইন কিউএ চেক পয়েন্ট, লাইন ফিডিং এর সময় ইনলাইনে যে কোয়ালিটি থাকবে, পরে চেক পয়েন্ট থাকবে, রুট কজ অ্যানালাইসিস ডকুমেন্টেশন থাকবে, আর অফ অর্ডার ফিডব্যাক থাকবে। অফ অর্ডারে কি ফিডব্যাক দিচ্ছে, তাকে কি ফিডব্যাক দেওয়া হচ্ছে, সে কি ফিডব্যাক দিচ্ছে, এটা একটা লুপ থাকবে। আর ডিজিটাল ট্রেসিবিলিটি থাকবে, যেখানে যে প্রবলেমই হোক আমরা ওই যে ড্যাশবোর্ডের মাধ্যমে দেখতে পারবো যে 1 নম্বর লাইনে বটম এর অফ অর্ডার 10 পিস ডিফেক্ট করছে, ওটা এখনো রেকটিফাই করেনি, এরকম। এখানে একটা মাইন্ডসেট আর মেথডের একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন। রুট কজ অ্যানালাইসিস, এটা মেথডে হলো টুল তো বুঝি আমরা নাকি, 7QC টুলস, তো যে ফিশবোন ডায়াগ্রাম, এই রুট কজ অ্যানালাইসিস হলো মেথড, হলো একটা টুল। আর মাইন্ডসেট কি? কিউরিওসিটি অ্যান্ড অনারশিপ। আমার উনি কি হয়েছে, উনি কি সমস্যা হয়েছে দেখি, এই রুট কজটা কি। এই যে মনের যে আবেগ প্রবণতা, কিউরিওসিটি, আর ওই অনারশিপ, এটাই কিন্তু মাইন্ডসেটের ক্ষেত্রে প্রযোজ্য। আর মেথডের ক্ষেত্রে কিন্তু কি প্রযোজ্য, যে ফিশবোন ডায়াগ্রামে আঁকো এইটার প্রবলেম কি। এসিবির ক্ষেত্রে দেখেন, এসিবির ক্ষেত্রে হলো মেথড হচ্ছে ডকুমেন্ট, আর মাইন্ডসেটের ক্ষেত্রে কি? ডিসিপ্লিন এন্ড কনসিস্টেন্সি। কোয়ালিটি অ্যাসুরেন্স টিমের ক্ষেত্রে কি? মেথড হচ্ছে রোল, আর মাইন্ডসেট হচ্ছে রেসপন্সিবিলিটি এন্ড প্রাইড। এই পয়েন্ট কি ক্লিয়ার কিনা? যদি কেউ না বোঝেন, এটাই কিন্তু মেইন জিরো ডিফেক্টের মেইন পয়েন্ট আছে। এখানে কারোর কোনো কোশ্চেন না থাকলে আমি পরের স্টেজে যাবো। আমরা এটা লাস্টের দিকে চলে এসেছি। এখন আমরা একটু এতক্ষণ যা শিখলাম, এটা একটু ফিডব্যাক নেব। সবাই এখন ভিডিও সম্ভব হলে অন করতে পারেন। আমরা জিরো ডিফেক্ট মাইন্ডসেটের যে সংক্ষিপ্ত একটা ট্রেনিং সেশন করলাম, এটা মূলত ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আসলে জিরো ডিফেক্ট মাইন্ডসেটটা কি, আর এটা কিভাবে অ্যাচিভ করা সম্ভব হয়। বাট এটা কিন্তু এই 1-2 ঘন্টার মাধ্যমে বোঝানো সম্ভব না। শুধুমাত্র ধারণাটা মাথার ভিতরে দিতে পারছি কিনা, এটা যদি আপনারা বোঝেন তাহলে আমি সার্থক। কারণ আমাদের এক একটা টুলস এর জন্য হিউজ টাইম লাগে। সবাই কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। এখন আমরা একটু আলোচনা করবো, কারণ কোনো কোশ্চেন থাকলে যেগুলো আলোচনা করছি এর ভিতরে খোলা মানে কোশ্চেন অ্যান্সার পার্টটা কথা বলবো আমরা। কারোর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। জি স্যার, বলতে চাচ্ছেন কি জানো, বলেন। না এখন সেমিনার ক্লাস কি শেষ আমাদের স্যার এখন? হ্যাঁ, ক্লাস শেষ। আর এটা সংক্ষিপ্ত পাঠ না, এটা অনেক বড় পাঠ, 2 ঘন্টার, মানে আজকের জন্য এতটুকু শেষ। এখন আমরা আলোচনা করতেছি, এই কোনো পয়েন্ট যদি না বোঝা থাকে
এই পয়েন্টের কোনো ব্যাকগ্রাউন্ড আরো বেশি ডাটা দেওয়া লাগে, এটার জন্য আমি প্রশ্ন করি। স্যার আমরা যে ট্রেনিংটা আজকে করলাম, এই ট্রেনিং এর কি কোনো একটা পিডিএফ পাওয়া যাবে? এটার ভিডিও পাবেন, আর যদি পিডিএফ দরকার হয় আমি জিল্লুরে পিডিএফ করে পাঠাই দেবো, জিল্লুর সাথে যোগাযোগ নিয়ে নেবেন। জিল্লুর রহমান স্যার ফিশবোন ডায়াগ্রামটা একটু সংক্ষেপে একটু বলবেন কি ফিশবোন ডায়াগ্রামটা? আচ্ছা, ধন্যবাদ। ফিশবোন ডায়াগ্রাম আমি স্লাইড দেখাচ্ছি না, সংক্ষেপে বলতেছি। আমরা মাছ চিনি তো নাকি? মাছ চিনি, তেলাপিয়া মাছ চিনি আমরা। হ্যাঁ স্যার, মাছ কিনি। এই তেলাপিয়া যে মাছ আছে, এই ধরে নেন একটা তেলাপিয়া মাছ। এখন এই আমার কোনো একটা প্রবলেম যদি এই ফিশবোন তেলাপিয়া মাছের কাঁটার আকারে ফেলি, আচ্ছা আমি ওভাবে না, ইজি ভাবে বুঝাইতেছি, একবারে সহজ বাংলা ভাষায় বুঝে দিই, তাহলে ভালো হবে। গার্মেন্টস আমাদের প্রবলেম হয় না, বিভিন্ন রকমের প্রবলেম। এই প্রবলেমটারে আমরা কি করি, ফিশবোন ডায়াগ্রামে ফেলে এটা অ্যানালাইসিস করি। ফিশবোন ডায়াগ্রামের ভিতরে একটা আছে ক্লজ, আর হলো ইফেক্ট। প্রবলেম কি আর এটার ইফেক্টটা কি? এটার ভিতরে 5 এম আছে, ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মাদার অফ নেশন। ঠিক আছে, এই যে 5 এম, এই 5 এম এ ফেলে। সাপোজ ধরেন যে ব্রোকেন স্টিচ, ব্রোকেন স্টিচ কেন হয়েছে? অপারেটর কি করছে, ওই হেল্পার সুতা কাটতে কেটে ফেলছে, তাহলে এটা ম্যানের ভিতরে যায়। আবার যদি ধরি যে হচ্ছে যে নিডল কাট হয়েছে, নিডল কাট কেন হয়েছে? নিডল ভোতা হয়ে গেছে, এটা কি হয়েছে? ম্যাটেরিয়ালের ভিতরে যাবে। এই যে পার্টটা, এটা হচ্ছে ফিশবোন ডায়াগ্রামের মাধ্যমে বোঝানো। আর কিছু? স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি, বলেন। শুনতে পাচ্ছেন স্যার? না না, শুনতে পাইনি, বলেন। বলছে আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন বলেন, প্রশ্ন সবার জন্য রেডি। আচ্ছা, স্যার আপনি প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে মনির স্যার যে ধারে আমাদের সবকিছু ডেভেলপ হচ্ছে, অটো মেশিন, অটো সবকিছু, তো সেই ক্ষেত্রে ম্যান পাওয়ার তো রিডিউস হয়ে যাবে। রাইট, এই ম্যান পাওয়ার রিডিউসের মূল থিঙ্কিংটাই কিন্তু জিরো ডিফেক্ট মাইন্ডসেট, মানে নো অ্যাড অ্যাডিশনাল চেকার, মেকার উইল বি চেকার, নো অ্যাড অ্যাডিশনাল চেকার। আমরা কাজ করব, আবার আমার কাজের জন্য আর এক ভাই এসে চেক করবে, এই থিঙ্কিং এ যাবো না। আমার কাজ আমি করব, পারফেক্টটাই করব, রাইটটাই করব, রাইট টাইমেই করবো, আরেকজন চেক করবে, এইটা আমরা থিঙ্কিং এ যাবো না। গার্মেন্টস মালিক বাদ দেন, আপনি গার্মেন্টসের মালিক হলে কি করতেন? একজন অপারেটর কাজ করবে, আরেক অপারেটর লাগাবেন চেক করার জন্য। যে হারে কস্ট, মানে খরচ বাড়ছে, তাতে বেতন বাড়ছে, কিভাবে তাদের কস্ট মিনিমাইজ করবে? এই জন্যই তো জিরো ডিফেক্ট মাইন্ডসেট, যে আমার কাজ আমি ঠিকভাবে করব, আমার অপারেটর প্রপার ভাবে কাজ করবে, আলাদা কোনো কোয়ালিটি অ্যাড করার দরকার নেই, আমার অপারেটরই কোয়ালিটি, আমরা কোয়ালিটি অপারেটর তৈরি করবো। ঠিক আছে, আমাদের যে কোয়ালিটি টিমের যে অ্যাক্টিভিটি, যেটা প্রোডাকশন টিমকে ট্রান্সফার করে দেবে, এটাই কোয়ালিটি টিমের জব।